লিসেনিং পার্টের মধ্যে একটু খেয়াল করবেন আপনি, এমসিকিউটা ডিফিকাল্ট সবার কাছে লাগে। এই যে আপনি বলেন রিডিং আপনি টাইম পান না কারণ আপনার পড়তে সময় বেশি লাগে। এখন অনেকে আপনাকে এই কথাটা বলবে না, কেন জানেন? আপনার খারাপ লাগবে, খারাপ লাগলে তো, বাট আই এম গোনা টেল ইট, যেগুলো দরকার নেই সেগুলো পড়ার দরকার নেই, যেগুলো পড়ার দরকার সেগুলো আমরা পড়বো। যখন আমরা আমাদের রিডিং স্কিল বাড়ানোর চেষ্টা করব তখন আমরা অনেক অনেক আর্টিকেল পড়বো, যার যখন আমরা সলভ করব তখন আমাদেরকে ইগনোর করতে হবে। তার মানে আপনি যখন আমাদের যেভাবে শেখানো হয়েছে আপনি যদি ওভাবে যদি লিখতে পারেন আপনার ইন্ট্রো এন্ড ওভারঅল, আপনাকেও এরকম একটা কমেন্ট টিচার হয়তো দিবে ইনশাআল্লাহ। হ্যালো, ক্যান ইউ হিয়ার মি? সাউন্ড লাউড এন্ড ক্লিয়ার? শুনতে পাচ্ছেন কিনা? আমাকে এক দুজন একটু আনমিউট করে কনফার্ম করে দাও। Yes, sir. একজন Yes, sir. শোনা যাচ্ছে। ওকে, ওয়েলকাম। ওকে, কিছু গ্রাউন্ড রুল বলে দিই, খুব বেশিক্ষণ পড়াবো না, 40 মিনিটস এর মতো। হোপফুলি ইট উইল গোনা হেল্প ইউ আউট। হোয়াট ইউ গোনা ডু, ডোন্ট জাস্ট আচ্ছা ঠিক আছে ফোনটা একটু পাশে রেখে একটু কাজটা করি। আমরা যেটা আজকে নিয়ে কাজ করব যে আমরা ফাইলস এর মডিউল গুলোকে আসলে কত সহজ ভাবে আমরা অ্যাপ্রোচটা করতে পারি, দ্যাট হোয়াট উইল গোনা ট্রাই। চাইলে আপনারা ভিডিও অফ করে রাখতে পারেন, কোনো প্রবলেম নাই। ওই জায়গাটা থেকে নেক্সট 40 মিনিটস একটু চেষ্টা করবো একটু অ্যাক্টিভলি নিয়ে আমরা জয়েন করতে পারি, অ্যাক্টিভলি একটু কাজটা করা যায় কিনা, করেক্ট? তো সেই জায়গাটা আমরা চেষ্টা করব। প্রথমত আমি আপনাদের থেকে একটা জিনিস জানতে চাই, কারণ এখন দেখা যায় যে আপনি যদি বেসিক লেভেলে থাকেন, আমাকে যদি আপনাকে অ্যাডভান্স লেভেলের গাইডলাইন দেওয়া হয়, অথবা আপনি ইন্টারমিডিয়েট লেভেলে আছেন সেখানে আপনাকে বেসিক বা অ্যাডভান্স লেভেলের গাইডলাইন দেওয়া হয়, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর ইউ টু অ্যাপ্রোচ। অ্যান্ড দেন আমার একটু ইনফরমেশন জানতে হবে এই মুহূর্তে আপনার লেভেলটা আসলে কি। দ্যাট ইজ দ্য ফার্স্ট ইনফো আই ওয়ান্ট টু নো। একটু লিখে রাখবেন আমাকে মেসেজ সেকশনে। সেকেন্ড হচ্ছে আপনার স্কোরটা কত লাগবে, দ্য স্কোর ইউ নিড, নট দ্য ডিজায়ার। ডিজায়ার 9 পর্যন্ত থাকতে পারে, বাট হোয়াট দ্য স্কোর ইউ নিড, এই ইনফোটা আমার লাগবে। সো দ্য স্কোর ইউ নিড, এই দুইটা ইনফো আমাকে একটু পাঠিয়ে দেন, দ্যাট উইল বি এনাফ। কোথা থেকে বলতেছেন এটা যখন ক্লাসে জয়েন করবেন তখন অনেক কথাবার্তা হবে, দেন উইল গোনা ডু। সো জাস্ট এই দুইটা ইনফো লিখতে থাকেন আপনারা, আমি কন্টিনিউ করি। ওকে, প্রথমত আমরা যে জিনিসটা নিয়ে একটু কাজ করব সেটা হচ্ছে লিসেনিং পার্ট। ওকে, লিসেনিং পার্টের মধ্যে একটু খেয়াল করবেন আপনি, এমসিকিউটা ডিফিকাল্ট সবার কাছে লাগে। মোটামুটি ভাবে আমরা যদি চাই যে এমসিকিউ কার কাছে ডিফিকাল্ট লাগে, নিয়ারলি এভরিওয়ান উইল গোনা সে ইয়া এমসিকিউ ইজ ডিফিকাল্ট ফর মি। সো আজকে আমি অনেক কিছু পড়াইতে পারবো না, আমরা একটু স্পিডি ওয়েতে যাব আজকে, যেহেতু 1 ঘন্টার একটা ক্লাস, আসলে 1 ঘন্টা করতে পারবো না। সো আমরা প্রথম 35 মিনিটস উইল গোনা টিচ ইউ, এন্ড দেন আফটার দ্যাট আমরা কোর্স বা আমাদের ডিটেলস কিভাবে হেল্প করবো সেটা নিয়ে 10 মিনিটস এর মতো, এরপর আপনার থেকে কোশ্চেন নিব একটা ডিসকাউন্ট দিয়ে। সো দ্যাট হোয়াট উইল গোনা ডু। ওকে, তো লিসেনিং এর এমসিকিউ সবার জন্য ডিফিকাল্ট। চলেন আমরা একটু সহজ করার চেষ্টা করি, যেহেতু আজকে আমাদের গোলটাই হচ্ছে কিভাবে আমরা একটু সহজ করতে পারি। ওকে, সো এমসিকিউ দেখবেন যে প্রথম প্রবলেমটা কি আসলে। এমসিকিউর প্রথম প্রবলেমটা হচ্ছে আপনি আসলে প্রপারলি পড়ে বুঝে শেষ করতে পারেন। আপনি হয়তো পড়েন, সাপোজ ধরেন এটা একটা এমসিকিউ, সো আপনি হয়তো পড়লেন এই এমসিকিউ গুলো। দ্য প্রবলেম হচ্ছে আপনি যখন এই এমসিকিউ গুলো পড়ে শেষ করেন, অধিকাংশ জিনিসই কিন্তু আপনি আসলে ভুলে যান, মোস্ট অফ দ্যাম, রাইট? মনে থাকে না আসলে কি পড়েছি আমি। তো সেই জায়গাটা প্রথম প্রবলেম। এবং দেখা যায় যে আপনারা যেটা জানি, ধরেন 3টা অপশন থাকে এমসিকিউতে, এ বি সি। সো 3টা অপশনের মধ্যে আপনারা কিন্তু মোটামুটি তারা যখন এই অপশনটা নিয়ে কথা বলে আপনারা বুঝতে পারেন যে ইয়া দিস ইজ দ্য অপশন দে আর টকিং অ্যাবাউট, যে এই অপশনটা নিয়ে তারা কথা বলছে। বা বি অপশনটা নিয়ে যখন কথা বলে একটু মিউট করে রাখবো, যাতে করে অন্যদের বুঝতে প্রবলেম না হয়। ওকে, আমি সবার কোশ্চেন নিব এন্ড দ্য এন্ড পার্ট। ওকে, অলরাইট। সো বি অপশনটা নিয়ে যখন কথা বলে তখন কিন্তু আপনি বুঝতে পারেন আচ্ছা এখন প্ল্যান্ট সায়েন্স নিয়ে তারা কথা বলছে, এটা আমরা মোটামুটি ধরতে পারি। দ্য প্রবলেম ইজ তারা দুইটা কাজ করে, আইদার তারা একটা অপশন নিয়ে কথা বলে এটাকে কনফার্ম করে, দ্যাট ইজ দ্য ফার্স্ট। আরেকটা কাজ করে তারা এই অপশনটি নিয়ে কথা বলে সেটাকে আবার রিলিগেট করে দেয়, যে না এই অংশটা হবে না, ক্যান্সেল করে দেয়, কারেক্ট? সো এই জায়গাটা যদি আমরা ধরতে পারি মোটামুটি ভাবে আমাদের জন্য এমসিকিউটা কিছুটা হলেও ইজিয়ার হবে। তাহলে দুইটা জিনিস ধরতে পারতে হবে, একটা কি, কাকন খান একটু মিউট করে ফেলবো প্লিজ। সো দুইটা জিনিস আমাদেরকে ধরতে পারতে হবে। দ্য ফার্স্ট থিং যে কনফার্ম কখন করছে, যেহেতু আমরা ধরতে পারি তারা কখন কোনটা নিয়ে বলছে। আরেকটা হচ্ছে ক্যান্সেল কখন করছে। এই দুইটা জিনিস তারা করে হচ্ছে ইয়েস টাইপস অফ ওয়ার্ড দিয়ে, নো টাইপস অফ ওয়ার্ড দিয়ে এবং বাট দিয়ে। আমরা দেখবো যে যে জায়গাটায় অ্যান্সার আছে তার সামনে অথবা পিছনে আইদার ইয়েস টাইপস অফ ওয়ার্ড অর নো টাইপস অফ ওয়ার্ড। আপনার ব্যান্ড স্কোর নিড 7, আপনার লেভেলটা কত সেটা একটু বলে ফেলেন, এবং বাট। এই 3টা জিনিস তারা ইউজ করে। আমরা একটু দেখে আসি চলেন। সাপোজ আমি সবকিছু পড়াই দিতে পারবো না, আমি দেখাই দিতে পারবো, আপনি একটু ট্রাই করবেন। খেয়াল করেন এটা হচ্ছে এই যে মাত্র যে কোশ্চেন গুলো দেখলাম সেটার স্ক্রিপ্ট।
আপনাদের লিসেনিং পার্টের একদম বইয়ের শেষের দিকে প্রত্যেকটা লিসেনিং এর স্ক্রিপ্ট দেওয়া আছে। এখানে যদি যাই দেখেন এই জায়গাটাই হচ্ছে অ্যান্সার। এই 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 লাইনটাই শুরু হয়েছে ইয়া বাট, এবং ঠিক যেই জায়গাটায় অ্যান্সারটা তারা শুরু করেছে সেখানে কি ইউজ করলো? নো। ইয়েস টাইপস ওয়ার্ড, বাট, নো। সো দেখুন আমরা যদি ইন্ডিকেটর, হোয়াট ইউ কল ইট, উই কল দিস ইন্ডিকেটরস, এগুলো আমাদেরকে ইন্ডিকেট করো ওকে অ্যান্সার মনে হয় এখন দিবে, এখন যেটা বলবে সেটাই হয়তো অ্যান্সারটা হবে, দ্যাটস হাউ। অথবা এলিমিনেট করবে। পরেরটায় দেখেন এই যে 22 নাম্বার, বাহ সবার মোটামুটি 7 দরকার, নাইস। এখানে যেমন ওকে শুরুটা করলো কি দিয়ে? ওকে। ওকে মানে কি ভাই? ইয়েস টাইপস অফ ওয়ার্ড। আমরা কখন ওকে বলি? যখন আমরা ইয়েস বলার চেষ্টা করি, কারেক্ট? তখন হচ্ছে আপনাদেরকে পড়তে পড়তে আমি একটু পানি খাবো বা খাচ্ছি, কারণ হচ্ছে কথা বলতে হবে অনেকক্ষণ। পরেরটাই দেখি ভাই, দেখেন 23 একদম শুরুটাই হয়েছে বার্ড দিয়ে, খেয়াল করেন, শেষ হয়েছে ইয়া দিয়ে। এভাবে যদি আমরা আরো যাই, আমরা আরো জিনিসপত্র এরকম দেখবো। আমরা আরেকটাও বের করে রেখেছি, দেখবেন যে এখানে যে মোটামুটি এটা প্রায় সব জায়গায়, আপনি যখন বাসায় দেখবেন যে মোটামুটি এটা সব জায়গায় কাজ করবে। তার মানে দেখুন এমসিকিউ আমরা যখনই এমসিকিউ করব তখন আমাদের প্রথম যে জিনিসটা চেষ্টা থাকবে সেটা হচ্ছে পড়ে কি বুঝতে পারি কিনা। বাট আমরা যখন অ্যান্সার ডিসাইড করবো, আমি যেটা দেখাচ্ছি এখানে সেটা হচ্ছে অ্যান্সার ডিসাইড, কারণ এটাই সবকিছু। আপনি জয় স্কিল সবকিছু অ্যাচিভ করে ফেলেন, কিন্তু অ্যান্সার ডিসাইড করতে যদি ভুল করেন, ধরেন আপনি খুব ভালো লোকেট করতে পারেন, NBLT 7, নাইস। সো আপনি ডিসাইড করতে পারেন অ্যান্সার, ঠিক আছে, ডিসাইড করতে পারেন। ডিসাইড যদি না করতে পারেন তাহলে কিন্তু লাভ নেই। কারণ ভালো করে লোকেট করলেন, ডিসাইড করতে ভুল করলেন, তাহলে ওই লোকেট করার কোনো মানে থাকে না। দ্য মেইন থিং ইজ ডিসাইডিং অ্যান্সার। হোয়েন ইউ ডিসাইড দ্য অ্যান্সার, ক্যান ইউ ডিসাইড ইট রাইট? দ্যাটস অল ম্যাটার্স। তো সেই জায়গা থেকে আমরা যখনই এখন থেকে এমসিকিউ করব, আমরা যখন অ্যান্সারটা বের করব বা আমরা এলিমিনেট করব, আমরা তো কি বলি, আচ্ছা এটা হবে না, বা বিটা হবে না, বা সিটা হবে, এরকম। তখন আমরা যে কাজটা করব, এই যে ইয়েস টাইপস ওয়ার্ড, নো টাইপস ওয়ার্ড এবং বাট, এগুলো একদিনেই ধরতে পারবো না। যখন বাসায় আরো কয়েকটা অ্যানালাইসিস করব এবং আরো বেশি বেশি শুনতে থাকবো, তখন এগুলো ঠিক আমরা মোটামুটি ভাবে ধরতে পারবো। ওকে, এবার চলে আসি আমরা গেজিং পাওয়ার। দেখুন লিসেনিং এর ক্ষেত্রে পার্ট 1 এবং পার্ট 4 10টা করে 20টা কোশ্চেন, এই পুরোটাই ফিল ইন দ্য গ্যাপস, সব সময় আসে, অল দ্য টাইম, পুরোটাই ফিল ইন দ্য গ্যাপস। Done, fill in the gaps, and then nowadays, not before, nowadays পার্ট 2 তেও দেখা যায় বা পার্ট 3 তেও দেখা যায় একটা fill in the gaps চলে আসে প্রায় 5 নাম্বারস এর মতো। সো সি fill in the gaps থেকে প্রায় 25 কোশ্চেন্স এর মতো আমরা পরীক্ষায় পাবো। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট ইউ হ্যাভ এ গুড স্কিল ইন fill in the gaps অফ লিসেনিং। যে ওরা লিসেনিং এ fill in the gaps-টাকে কিভাবে হ্যান্ডেল করে, ভেরি ইম্পর্টেন্ট। যেমন গেজিং পাওয়ার, আমরা কি বললাম, যেমন এই কোশ্চেনটায় অ্যান্সার কি হবে আপনি হয়তো সেটা জানেন না, বাট কি ধরনের অ্যান্সার হবে সেটা কিন্তু চাইলেই আমরা গেজ করতে পারি। কিভাবে গেজ করতে পারি? কি বলছে? মাইক্রোপ্লাস্টিক্স নিয়ে কথা বলছে, হয়তো অনেক কিছু আমরা জানি না মাইক্রোপ্লাস্টিক নিয়ে, বাট প্লাস্টিক কি জিনিস সেটা আমরা সবাই জানি। আচ্ছা, এরপর বলছে ফাইবার্স, কাপড় চোপড় থেকে যেটা বের, ফাইবার্স ফ্রম সাম ড্যাশ ডিউরিং ওয়াশিং। সো ফাইবার মানে কি? কাপড় চোপড় বা এরকম কিছু একটা। সো ফাইবার্স ফ্রম সাম ড্যাশ, আপনি যখন ওয়াশ করেন তখন ওই যে সুতা বা এটা আমাদের কাপড়ে থাকে, এটা বের হয়ে যায়, তার মানে কি এখানে একটা ড্রেসের নাম হবে। আপনি তো অনেক কিছুই শুনবেন, কিন্তু আপনি সবচেয়ে মনোযোগ দিয়ে শুনবেন যে ড্রেসের নাম কখন একটা বললো, কারণ ফাইবার আর কিসের থেকে বের হবে? আপনি কি ওয়াশ করেন? এমন কোন কোন জিনিসগুলো ওয়াশ করেন যেটা থেকে ফাইবার বের হতে পারে, যেটা থেকে এই যে সুতা বের হতে পারে? ড্রেস, ফর শিওর। তার মানে এখানে অ্যান্সারটা একটা ড্রেসের। আমি আপনাদেরকে স্ক্রিপ্টটা দেখাই একটু, তাহলে আপনার জন্য একটু ইজিয়ার হবে। স্ক্রিপ্টটা দেখাবো আসেন। প্রত্যেকটা বইয়ের শেষের দিকে স্ক্রিপ্ট আছে, আপনি চাইলে কিন্তু স্ক্রিপ্ট দেখতে পারেন। স্ক্রিপ্ট মুখস্থ করার জন্য না, কখন স্ক্রিপ্ট মুখস্থ করবেন না, স্ক্রিপ্ট হচ্ছে অ্যানালাইসিস করবেন, এন্ড দ্যাট হোয়াট উইল গোনা হেল্প ইউ। ঠিক আছে, আমি একটু স্ক্রিপ্টটা দেখাই, তখন দেখবেন যে আন্ডারস্ট্যান্ডিং অ্যাবিলিটিটা বাড়বে। ভাই আমি একটু পড়া শেষ করি, এরপর আমি শেষের দিকে বলে দিব, একটা ডিসকাউন্টও দিব, কিভাবে অ্যাডমিশন দিবেন এগুলা এখন একটু শেষ করি। হ্যাঁ, এখানে দেখুন পার্ট 4, এই যে মাইক্রোফাইবারস, একটু খেয়াল করেন ভাই, এখান থেকে শুরু করে এখান পর্যন্ত আমরা যদি ওয়ার্ডগুলো বের করার চেষ্টা করি, এমন কোনো ওয়ার্ড নেই যেখান থেকে ফাইবার বের হতে পারে এক্সেপ্ট ক্লদিং। খেয়াল করেন, মাইক্রোপ্লাস্টিক, ফাইবার বের হয় না। মিলিমিটার, সাইজ, গ্রেটার, কোয়ান্টিটিস, প্লাস্টিক, বিগ, স্মল, ওশানস,
এমন কোনো ওয়ার্ড নাই, জাস্ট একটা ওয়ার্ডই আছে এই পুরোটা এখান থেকে এখান পর্যন্ত যেটা থেকে ফাইবার বের হতে পারে, দ্যাট ইজ ক্লদিং। ডিটাচ, আলাদা করা, বের হওয়া, ফ্রম। সো এই অর্থটা নাও যদি জানি আমরা, অনেক সময় যদি আমাদের এই গেজিং পাওয়ারটা থাকে আমাদের জন্য অ্যান্সার করাটা অনেক বেশি সহজ হবে। যদি না পারি তখন অনেক বেশি ডিফিকাল্ট হবে। ওকে, যেমন পরেরটাই যাই। কোথায় ছিল এটা? এখানে। পরেরটা চলে যায়, আসেন। পরেরটা কি বললো? দে কজ ইনজুরিজ টু দ্য ড্যাশ। বুঝেন ভাই, দে কজ ইনজুরিজ টু দ্য ড্যাশ অফ ওয়াইল্ড লাইফ অ্যাফেক্ট দেয়ার। সো ইনজুরি, ওয়াইল্ড লাইফের ইনজুরি। এখন আপনি আপনার কথা চিন্তা করেন, ওয়াইল্ড লাইফ আমরা পরে আসি, লেটস জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইউরসেলফ। আমাদের কোথায় কোথায় ইনজুর হইতে পারে ভাই? আপনার কোথায় ইনজুর হইতে পারে? ধরেন কালকে ফুটবল খেলছেন, আপনার পায়ে ইনজুর হইতে পারে, ঠিক আছে? আম্মুর সাথে কোনো ঝামেলা করছেন, আপনার মুখে ইনজুর্ড হইতে পারেন, তাই না বলেন? বা অন্য জায়গায় হইতে পারেন। সো সি, ইনজুরি গুলো আমাদের হয় আমাদের শরীরের কোনো একটা অংশে, তাই না বলেন? কোন একটা অংশে আমাদের ইনজুরি গুলো হয়। তার মানে এখানে একটা বডি পার্টের নাম হবে, অ্যান্সারটা হবে কি? একটা বডি পার্ট হবে অ্যান্সারটা। যে দে কজ ইনজুরিজ টু দ্য ড্যাশ, তার মানে তারা যত যত কিছুই বলবে আমরা মনোযোগ দিয়ে বের করার চেষ্টা করব একটা বডি পার্ট। তো দেখেন এখান থেকে অ্যান্সারটা এটা শুরু হয়েছে, এখান থেকে এখান পর্যন্ত একটা বডি পার্টই আছে, সেটা হচ্ছে মাউথ। পরে দেখেন, জাস্ট টেক এ লুক, আর কোনো বডি পার্ট এখানে নেই। জাস্ট টেক এ লুক, যে আন্ডারস্ট্যান্ড, ইম্প্যাক্ট, মাইক্রোপ্লাস্টিক, ইনভলভস, ফিশ, আর কোনো বডি পার্ট নেই, শুধুমাত্র একটা বডি পার্টই আছে, সেটা হচ্ছে মাউথ। So the answer will be mouth for sure. And that's what we call gazing power. আমি আরো অনেক দেখছি, যেমন এখানে যদি হয়, চিন্তা করেন, they entered the food chain in bottled and tap water, dash and a seafood. So আপনি বুঝতে পারছেন ভাই, বটল, ট্যাপ ওয়াটার, সিফুড, তার মানে কি এখানে সিফুডটা কি? ড্যাশ অ্যান্ড, এই যেখানে অ্যান্ড দিয়েছে, আমরা কখন অ্যান্ড ব্যবহার করি? আমরা কিন্তু গুড অ্যান্ড ব্যাড বলি না। আপনারা দুই বন্ধু যদি হন, তখন এখানে যেমন দুইজন আছেন, দুজনের নাম বলি, যেমন একটা আছে জেরিন আছেন আর একটা আছে সাথী আছে, তো জেরিন অ্যান্ড সাথী আমরা এভাবে বলি। তার মানে এখানে সিফুডের আগে আরেকটা, তার মানে এখানেও একটা প্রোডাক্টেরই নাম হবে, কোনো ফুড টুড কোনো কিছুর নামই হবে। সো সি, আমরা 10টা কোয়েশ্চেন গেজ না করতে পারলেও আমরা মোটামুটি, আমাদের যদি স্কিলটা থাকে, যদি আমরা আস্তে আস্তে গ্রো আপ করতে পারি, তাহলে নিয়ারলি 8-9টা কোয়েশ্চেন আমরা অবশ্যই গেজ করতে পারবো। আমি এটা পার্ট 4-এ দেখিয়েছি, পার্ট 1-এরটা আরো বেশি সহজ, পার্ট 1-এরটা গেজ করাটা আরো অনেক বেশি সহজ। তো কোন জিনিস দেখালাম আজকে লিসেনিং এর জন্য? যে দুইটা জিনিস আপনাকে অ্যাচিভ করা উচিত লিসেনিং এ ভালো করার জন্য। একটা, আপনার গেজিং পাওয়ারটা বাড়ানো দরকার, যেহেতু 25 কোয়েশ্চেন্স এর মতো আসবে আমাদের ফিল ইন দ্য গ্যাপসে। অ্যান্ড দেন অ্যানালাইজ কোয়েশ্চেন্স অ্যান্ড স্ক্রিপ্ট, এটা খুব ইম্পর্টেন্ট। দেখেন, আমি হয়তো আপনাকে বলতে পারবো, কিন্তু আপনি যদি অ্যানালাইজ না করেন, আমাদের ক্লাসে এরকম প্রতি উইকে একটা করে অ্যানালাইসিস ক্লাস হয়, তো বাট ইউ নিড টু ডু ইট। তো আমি যেটা বলবো যে, দেখুন, আপনি হয়তো এখন অনেক জিনিস পাচ্ছেন না, আপনার হয়তো এমসিকিউটা এখন ডিফিকাল্ট মনে হচ্ছে, পার্ট 4-এ গিয়েও আপনার যতটুকু হওয়া দরকার ততটুকু আপনার হচ্ছে না। আই উড সে ইউর ওন ইজ নট ইউর ফল্ট। আপনি পারছেন না, আপনার প্রবলেম, ঠিক আছে, ইটস নট ইউর ফল্ট। আমাদের ইংলিশটা আমাদের কেমন ভাবে পড়ানো হয়েছে, আমাদের পুরো জার্নিতে কখনো লিসেনিং টেস্ট ছিল না। So we might gonna face some problem, but your healing is your responsibility. এখন আইএলটিএস একটা ভালো স্কোর করতে হবে, ইটস ইউর রেসপন্সিবিলিটি। সিম্পল। কঠিন করে বসে থাকলে তো আর স্কোরটা করা যাবে না। You need to take the actions, you need to take the responsibility. রিডিং এর ব্যাপারে প্রথম যে জিনিসটা আপনার অ্যাচিভ করা দরকার, সেটা হচ্ছে ইউ নিড টু বি এ কুইক রিডার। ইটস সুপার ইম্পর্ট্যান্ট। কারণ দেখুন, ফার্স্ট অফ অল আপনাদের যে জায়গাটা হয়, যে প্রবলেমটা হয়, ধরেন আপনাকে যদি এই আর্টিকেলটা আমি দিই, আপনি কি করবেন? এখান থেকে প্রথমত ফার্স্ট সেন্টেন্সটা আপনি এখান পর্যন্ত পড়বেন, আচ্ছা, পড়ে এরপর আপনি আবার ব্যাক করবেন, ব্যাক করে অর্ধেক করবেন, এটার বাংলা অর্থ করবেন, এরপরে সো প্রায় 2 থেকে 3 গুণ সময় আপনার বেশি লেগে যাচ্ছে টাইমটা। এই যে আপনি বলেন রিডিং আপনি টাইম পান না, কারণ আপনার পড়তে সময় বেশি লাগে। এখন অনেকে আপনাকে এই কথাটা বলবে না, কেন জানেন? আপনার খারাপ লাগলে তো, বাট আই এম গোনা টেল ইট। দুই ধরনের জিনিস আছে, একটা হচ্ছে যে পড়ানো 2 ধরনের আমি মনে করি। একটা হচ্ছে এমন ভাবে পড়াবো যেটা আপনার ভালো লাগবে, আর একটা হচ্ছে এমন ভাবে পড়াবো যেটাতে আপনার ভালো হবে। আই প্রেফার দ্য নেক্সট ওয়ান অলওয়েজ। তো সেই জায়গাটায় আপনি যে রিডিং পড়ে তাড়াতাড়ি বুঝতে পারেন না, আপনাকে প্রথমে এটা অ্যাকসেপ্ট করে নিতে হবে, এন্ড দেন ইউ ক্যান ওয়ার্ক ইট আউট।
তারপর আপনাকে এটা ওয়ার্কআউট করতে হবে। কোন কোন জায়গা থেকে পড়বেন সেই জিনিসটা আমরা দিব। যেমন আমাদের একটা অ্যানালাইসিস করা আছে ক্যামব্রিজের আসলে সাধারণত কোশ্চেনগুলো কোন কোন সাইটস থেকে আসে, সেখানে কোন কোন জায়গাগুলো থেকে আপনাকে প্রথম দিকে পড়া উচিত, আবার শেষের দিকে কোন কোন জায়গাগুলো থেকে পড়া উচিত। কারণ দেখেন, ধরেন এখন থেকে শুরু করে একটা চিন্তা করেন, ধরেন আপনি 3 মাস পর পরীক্ষা দিবেন, 90 ডেজ, আমি 45 ডেজ বাদ দিয়ে দেই, 45 ডেজ, ঠিক আছে, আরো কিছু বাদ দিয়ে যদি আপনি যদি এখন থেকে মানে উইকলি 2টা-3টা করে আর্টিকেল পড়েন, তাও 3টা করে পড়েন, আপনার 40টা আর্টিকেল পড়া হয়ে যাবে। এখন আপনি চিন্তা করেন একটা মানুষ 40টা আর্টিকেল প্রপারলি রাইট ওয়েতে পড়ার আগের অবস্থা, আর যে 40টা আর্টিকেল পড়ে ফেলছে তার পরের অবস্থা, এটা ডিফারেন্ট। সেটা পড়তে হবে রাইট ওয়েতে পড়তে হবে, যাতে করে ইউ ক্যান বি এ কুইক রিডার। কুইক রিডার ইজ নট দ্য পার্সন হু ক্যান রিড কুইক, কুইক রিডার ইজ দ্য পার্সন হু ক্যান রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড কুইক, দ্যাট পার্সন ইজ কুইক রিডার, ঠিক আছে? সো কুইক রিডার আমাদেরকে হতে হবে। এন্ড দেন আপনারা যখন প্যাসেজ সলভ করেন, আমি অ্যাগেইন ওই যে ইমপ্লিমেন্টেশনে চলে যাচ্ছি, যে আপনি পরীক্ষার হলে আসলে কি করবেন চিন্তা করেন। সো আপনি যখন অ্যান্সার করতে যান, সাপোজ আমি যদি একটা রিডিং টেস্ট যদি বের করি, আপনি হয়তো কি করবেন এখন এই জায়গাটায় এসে যে আচ্ছা আমার কাছে হচ্ছে ট্রু ফলস নট গিভেন কোশ্চেন আছে, আমি ট্রু ফলস নট গিভেন প্রথমে 7টা একটু অ্যান্সার করি, প্রথমে 1 নাম্বার কোশ্চেন পড়ি, 1 নাম্বারটা কোশ্চেনটা অ্যান্সার করি, তারপরে 2 নাম্বার পড়ি, তারপরে 3 নাম্বার পড়ি। দ্য প্রবলেম ইজ এই যে ফিল ইন দ্য গ্যাপস আবার নিচে যে শুরু হয়েছে, ধরেন 9 নাম্বার ফিল ইন দ্য গ্যাপস, সাপোজ আপনি ধরেন এই যে 1 নাম্বার কোশ্চেনটা হয়তো এখানে পাবেন, 2 নাম্বারটা হয়তো এখানে পাবেন, 3 হয়তো এখানে পাবেন, আবার এই জায়গায় দিয়ে আপনি হয়তো 9 নাম্বার পেয়ে যেতে পারেন, ইউ নেভার নো। প্রবলেমটা কি হয়, আমরা যখন পুরো ট্রু ফলস নট গিভেন শেষ করে একদম পুরো ট্রু ফলস নট গিভেন শেষ কোশ্চেনটা এখানেও থাকতে পারে, 7 নাম্বার কোশ্চেন হয়তো, আমরা তখন আবার পরে যখন ব্যাক করি আমরা আসলে ভুলে যাই এখানে আমরা কি পড়েছি। আমরা তো ভাই কোশ্চেন পড়ে প্যাসেজে গিয়েই কোশ্চেন আবার ভুলে যাই, তাই না? মানে একটু খারাপ লাগলেও তো এটাই সত্যি কথা, বারবার কোশ্চেনটা পড়ে প্যাসেজে যখন যাই একটু একটু পড়ি, কোন রকম কোশ্চেনের কিছু একটা ভাইব পেলেই আবার কোশ্চেনে ব্যাক করি, পড়ে আবার প্যাসেজে যাই, এভাবে 2-3 বার করে কোশ্চেন প্যাসেজ করতে থাকি। সেখানে এই প্যাসেজটার এতটুকু পর্যন্ত চলে এসে আপনি যখন আবার ব্যাক করবেন আপনি ভুলে যাবেন। সো আপনাকে এটা আবার রিড করতে হবে, আবার পড়তে হবে, নট এ ভেরি রাইট ওয়ে, একদমই ঠিক ওয়ে না ভালো করার জন্য। আমি আপনাকে এটা আমি একটু বের করে রেখেছি, আপনাদের একটু দেখাই, একটু খেয়াল করেন। এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যে হাউ ইউ ক্যান ডু ইট এন্ড হোয়াট ইউ শুড ডু। একটু খেয়াল করেন, একটু দেখুন এখানে 1 নাম্বার কোশ্চেনটা হচ্ছে এখানে, নাইস ওয়ান, ভালো কথা। 1 নাম্বার কোশ্চেন এখানে পেয়েছি, 2 নাম্বার কোশ্চেন তারপরে এখানে পেলাম, আচ্ছা এটা তো ভালো। তারপর হচ্ছে 4 নাম্বার কোশ্চেন আমরা এখানে পেলাম। এখন দেখেন 5 নাম্বার কোশ্চেন আমরা এখানে পেলাম, কিন্তু মাঝখানে তো এখানে 8 নাম্বার কোশ্চেনটা থেকে গেছে। এখন আপনি তো এতটুকু পড়বেন, পড়ে যখন আবার ব্যাক করবেন, এই যে কত নাম্বার, এই যে পুরো ইয়েস নো নট গিভেন কোথায় শেষ হয়েছে, এই যে ভাই দেখেন ইয়েস নো নট গিভেন শেষ হয়েছে একদম এখানে, এরপর আর তেমন কিছু বাকি নেই। আপনি ট্রু ফলস নট গিভেন করতে করতে আপনি প্রায় পুরো প্যাসেজ পড়ে ফেলছেন। চিন্তা করেন, ট্রু ফলস নট গিভেন 7টা কোশ্চেন অ্যান্সার করার জন্যই আপনি প্রায় পুরো প্যাসেজ পড়ে ফেলছেন। বাট আপনি যদি আগে লোকেট করে ফেলতেন, তখন আপনি যে সময় 7টা অ্যান্সার করছেন সেই সময় 12টা না হোক 11টা 10টা আপনি অ্যান্সার করে ফেলতে পারতেন। আর 3-4 নাম্বার এটা অনেক আইএলটিএস এর জন্য, পুরো ওয়ান ব্যান্ড চেঞ্জ করে দিতে পারে, ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা যদি লোকেশনটা আমরা যদি এভাবে না করে আমরা একটু প্রত্যেকটা যখন আমরা প্যাসেজটা এখানে যখন পেলাম, সাথে সাথে আমরা কিছু ওয়ার্ড যদি এখানে মার্ক করে ফেলতাম, আচ্ছা আমরা এই ওয়ার্ডটা খুঁজবো, সবগুলো কোশ্চেনে আমাদের খোঁজারও দরকার নেই। সাপোজ আপনি যেই জায়গাটায় 7 নাম্বার পেয়েছেন, তার যে ধরেন আপনি নাম্বার 1 কোশ্চেন লোকেট করেছেন, 3 করেছেন, এরপরে আপনি 6 করেছেন, আর আপনি লোকেট করতে পারেন না, ধরেন 3টা কোশ্চেন মাত্র লোকেট করছেন। চিন্তা করেন, জাস্ট 3টা কোশ্চেন লোকেট করছেন, আর তেমন কোনো করতে পারেন নাই, 1, 3 and 6 আর লোকেট করতে পারেন নাই। দ্য থিং ইজ, আপনি যদি 1 লোকেট করতে পারেন, 3 লোকেট করতে পারেন, ভাই 2টার মাঝখানে কোথাও একটা হবে, আপনার জন্য লোকেট করা সহজ হয়ে যাবে। 3 যদি লোকেট করতে পারেন 4টা তার পরেই হবে, 6 যদি লোকেট করতে পারেন 5টা তার পরে হবে, 5টা তার আগে হবে, 7টা তার পরে হবে। ভেরি সিম্পল লজিক, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। এগুলো হচ্ছে একটু আমাদের ন্যাচারাল সেন্স ইউজ করা। যেমন এখানে অ্যান্ডি মারে, ওকে, আপনি ভেরি ইনিশিয়ালি আপনি অ্যান্ডি মারে এখানে পেয়ে গেলেন, নাইস, আপনি অ্যান্ডি মারে ধরেন অ্যান্সার করলেন, ভালো কথা, অ্যান্ডি মারের অ্যান্সার আপনি করলেন। এখন আপনাদের কি হয়, ট্রু ফলস নট গিভেন যখন করেন আপনাদের কিন্তু অনেক ধরনের কনফিউশন ক্রিয়েট হয়।
যে অ্যান্সারটা কেন ট্রু হয়, কেন এরপরে ফলস, নট গিভেন, যে বিশেষ করে ফলসের মধ্যে ঝামেলা হয়ে যায়, নট গিভেন মধ্যে ঝামেলা হয়ে যায়, কেন হয়? কারণ আপনারা the way you answer this, আপনি এভাবে পড়েন যে people had expected Andy Murray to become the world's top tennis player for at least 5 years before 2016. পড়লেন না, পরে এবার এখানে চলে আসছেন। অনেস্ট কথা হচ্ছে ভাই, এই কোশ্চেনটা আপনি এখনো 90% বুঝতে পারেন না, rather than 100%। যদি আপনার খারাপ লাগতে পারে, বাট এটা আপনার ভালোর জন্যই বলা। আপনি কোশ্চেন না বুঝে যদি খুঁজতে চলে যান, আপনার আম্মু আপনাকে বললো যে বাবা আমি তো খুঁজে পাচ্ছি না, আপনি তো আলমারির ভিতরে খুঁজতেছেন, খাটের নিচে খুঁজতেছেন, এরপরে আসে আপনার আম্মুকে বললেন আম্মু আমিও তো খুঁজে পাচ্ছি না। বলে কই খুঁজলা? বললো যে আলমারি, তারপরে হচ্ছে খাটের নিচে। বললো যে আমি আমার বাইকটা কোথায় পার্ক করছি এটা খুঁজে পাচ্ছি না। এখন আপনি বাইক খুঁজতেন হচ্ছে আলমারির ভিতরে, হবে না তো ভাই। ইউ নিড টু ফাইন্ড দ্য রাইট থিং ইন দ্য রাইট প্লেস, ভেরি সিম্পল। সো কোশ্চেনটা একটু বুঝতে হবে প্রথমে, যে কোশ্চেনটা কেন ট্রু হতে পারে, কেন ফলস হতে পারে, কেন নট গিভেন হতে পারে। পিপল হ্যাড এক্সপেক্টেড অ্যান্ডি মারে টু বিকাম, সো মানুষ এক্সপেক্ট করেছে, ধারণা করেছে Andy Murray to become the world's top tennis player. টপ টেনিস বলতে আমরা টপ কাদেরকে বলি? যেমন ফুটবল আমরা মেসি রোনালদোকে টপ বলি। For at least 5 years, 5 বছরের জন্য। কখন 5 বছরের জন্য? 2016 আগে 5 বছরের জন্য সে ওয়ার্ল্ডের টপ টেনিস প্লেয়ার মানুষ ধারণা করেছিল সে হবে। তার মানে আমাদেরকে যদি এটা ট্রু হইতে হয়, প্রথমে আমাদেরকে বের করতে হবে যে সে ওয়ার্ল্ডের টপ টেনিস প্লেয়ার ছিল কিনা। যদি সে ওয়ার্ল্ডের টপ টেনিস প্লেয়ার ছিল, আমরা খুঁজে পেয়ে যাই, তারপর আমরা দেখব যে সেটা সে 5 বছরের জন্য ছিল কিনা, 2016 এর আগে ছিল কিনা। এই কোশ্চেনের অ্যান্সার গুলো যদি আমরা এখানে করতে পারি, তখন আমার জন্য সহজ হয়ে যাবে। যেমন এখানে যে 2016-তে প্রথমে 2016 বলে দিয়েছে, ব্রিটিশ প্রফেশনাল টেনিস প্লেয়ার অ্যান্ডি মারে বলে দিয়েছে, কারেক্ট। এরপর যখন আমরা এদিকে যখন আরো পড়া শুরু করলাম, ইট ওয়াজ অ্যান ইনক্রেডিবল অ্যাচিভমেন্ট, স্ট্যান্ডার্ড। এরপরে এখানে যখন বলতেছে অন্যান্য প্লেয়ারদের, যারা টেনিস দেখেন তারা এদের নাম জানা উচিত: রাফাল নাদাল, রজার ফেদেরার, নোভাক জোকোভিচ, ভেরি ভেরি টপ অল টাইম বেস্ট প্লেয়ার্স। জাস্ট এ ফিউ। ইয়েট 5 years প্রিভিয়াসলি, এই যে দেখেন 2016, 5 years প্রিভিয়াসলি, আমরা অনেক কিছু আমরা পেয়ে গেছি অলরেডি। আমরা অ্যান্ডি মারের কথা পেয়ে গেছি, কারেক্ট, অ্যান্ডি মারের কথা পেয়ে গেছি, 2016 এর কথা পেয়ে গেছি। Yet 5 years before বলছে, সো 5 years before সবকিছু পেয়ে গেছে। এখন আমাদেরকে দেখতে হবে যে সে টপ টেনিস প্লেয়ার ছিল কিনা। এরপর যখন আমরা পড়া শুরু করলাম, হি হ্যাড বিন রিগার্ডেড, এই যে রিগার্ড করা হইতো, রিগার্ড করা মানে কি? এক্সপেক্টেড, ধারণা করা হইতো। রিগার্ডেড অ্যাজ এ ট্যালেন্টেড আউটসাইডার। ওখানে বলছে টপ প্লেয়ার, এখানে বলছে ট্যালেন্টেড আউটসাইডার, সো ফলস। সো দেখেন এখন আপনার জন্য বের করা সহজ হয়ে যাচ্ছে আমার ডিফারেন্সটা কোথায় হয়েছে। ওখানে বলছে টপ, এখানে বলছে ট্যালেন্টেড। লাইক ফুটবল যারা দেখেন, লাইক মেসি রোনালদো টপ, এন্ড দেন ইয়ামাল বা যারা এখন ট্যালেন্টেড। সো দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন ট্যালেন্টেড। সো আমরা যখন মেইন কথা হচ্ছে যখন ট্রু ফলস আর্গুমেন্ট করব, তখন আমরা একটু এভাবে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব। যেটা দেখানোর চেষ্টা করা হয়েছে আপনাদের কাছে একটু, যেটা অ্যাচিভ করা দরকার সেটা হচ্ছে বি এ কুইক রিডার। এটার কোনো, আপনার কুইক রিডার হইতে হবে, আপনাকে তো কোশ্চেন পড়তে হবে। সাথে হচ্ছে হোয়াট টু ইগনোর, এই জায়গাটা এবার একটু দেখাই ভাই। আসেন হোয়াট টু ইগনোর জায়গাটা একটু দেখাই। এখন দেখুন, এই যে এখানে যখন আমরা চলে আসি, একটু খেয়াল করেন, একটু ভালো করে খেয়াল করেন। এখন আপনি যখন আগে লোকেট করে ফেলবেন, আমি আপনাকে কি শেখালাম যে আগে লোকেট করে ফেলেন, কারেক্ট। এখন আপনি দেখতেছেন যে এই জায়গাটা কোনো অ্যান্সার নেই। আবার আপনি দেখতে পাচ্ছেন যে ও আচ্ছা, এখানেও তো দেখি যে কোনো অ্যান্সার নেই, এই জায়গাটা কোনো অ্যান্সার নেই। এখন এই যে বা একদম লাস্টের এই জায়গাটায় কোনো অ্যান্সার নেই। এখন এই যে 3টা প্যারাগ্রাফ আমি এখানে মার্ক করলাম, এই 3টা প্যারাগ্রাফে তো অন্তত 500 করে ওয়ার্ডস আছে। চাইলে আপনারা ভিডিও অফ করে রাখতে পারেন, 500 এর মতো করে ওয়ার্ডস আছে। এই জিনিসটাকে যদি আপনাকে যদি এখন পড়তে দেয়, আপনার এই জিনিসটা শুধু পড়তেই তো আপনার 5-7 মিনিট চলে যাবে, 4-5 মিনিট তো যাবেই। তার মানে আপনি এই 4 থেকে 5 মিনিট আপনি অটোমেটিক সেভ করতে পারবেন। আর চিন্তা করেন, এই 4 থেকে 5 মিনিট যদি আপনার প্যাসেজ 3-তে যদি আপনি ইনভেস্ট করতে পারেন, 5 মিনিটস, যেখানে ধরেন পাচ্ছেন হয়তো 12 মিনিট, 5 মিনিট চার্জ করলে 17 মিনিট, যেখানে হয়তো 17 মিনিট পাচ্ছেন, 5 মিনিট চার্জ করলে 22 ইউজ টাইম। ওকে, সো এই জায়গাটা আমরা একটু কনসাস থাকবো যে আমাদেরকে কুইক রিডার হতে হবে আস্তে আস্তে, এবং কোন কোন জিনিসগুলো আমাদেরকে ইগনোর করতে হবে, কারণ আলটিমেটলি আমরা সবকিছু পড়ে কিন্তু শেষ করতে পারবো না। ওকে, সো এখানে যেমন করে রবিন বুদ্ধ যেটা বলেছে যে বে লাইক এ ট্রি, লেট দ্য ডেড লিভস ড্রপ। যেগুলো দরকার নেই সেগুলো পড়ার দরকার নেই, যেগুলো পড়ার দরকার সেগুলো আমরা পড়বো। যখন আমরা আমাদের রিডিং স্কিল বাড়ানোর চেষ্টা করব, তখন আমরা অনেক অনেক আর্টিকেল পড়বো, যার যখন আমরা সলভ করব তখন আমাদেরকে ইগনোর করতে হবে, কারণ আমরা জানি
it will be very difficult for us to be the speaker, reader, like the abroad people. অনেক বেশি ডিফিকাল্ট হবে। এখন দেশের বাইরে একজন আপনাকে বলবো যে হ্যাঁ এটা পড়ে ফেলো, সবকিছু আগে পড়ে ফেলো। এখন ভাই সবকিছু পড়তে গেলে তো আমাদের আর্টিকেল, 3টা আর্টিকেল আমাদের ওয়ার্ড থাকে হচ্ছে 3600, ওটা পড়তেই আমাদের 1 ঘন্টা চলে যাবে। আমাদের তো উই ডোন্ট হ্যাভ এনি আদার ওয়ে। তো আমাদেরকে জানতে হবে কোন জিনিসগুলো ইগনোর করতে হবে। ওকে, চলুন রাইটিং এর জন্য একটা জিনিস আপনাদের একটু দেখানোর ট্রাই করি। রাইটিংটা ওয়ানের জন্য একটু দেখাই। প্রথমত দুটো জিনিস একটু ট্রাই করবো। একটা হচ্ছে রাইটিং টাস্ক 1 এর জন্য একটু ব্যান্ড 8+ কিভাবে আপনি স্কোর করতে পারেন, খুব ইজি এটা আসলে। আমি একটু দেখাই। প্রথমত ইন্ট্রোডাকশন যখন আপনাদের আসে, আপনার ইন্ট্রোডাকশন 1 থেকে 2 সেন্টেন্সে ইন্ট্রোটা লিখবেন, অনেক বেশি কিছু দরকার নেই। প্যারাফ্রেজিং ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। প্যারাফ্রেজিং ইজ নট চেঞ্জিং অল দ্য ওয়ার্ডস, অ্যাকচুয়ালি ইউ উইল নট হ্যাভ দ্য চান্স টু চেঞ্জ অল দ্য ওয়ার্ডস। অনেক ওয়ার্ড থাকবে আপনি চেঞ্জ আসলে করতেই পারবেন না, তো সেখানে সবগুলো ওয়ার্ড আপনার চেঞ্জ করার আসলে কোনো দরকারই নেই। যেমন এখানে যদি আমরা দেখি, দি গ্রাফ বিলো শোজ দ্য আনএমপ্লয়মেন্ট রেটস ইন দ্য ইউএসএ এন্ড জাপান in March 1993 and March 1999। এখন এটাকে যদি আমরা, এই বিলোটা দরকার নেই, এটাকে যদি আমরা দুইটা কাজ করব। আমরা একটু শিখবো এটাকে, আবার আমরা দেখবো যে ক্যামব্রিজে খুব কম রাইটিং আছে যেটা ব্যান্ড 8 পায়। ওরকম একটা রাইটিং এর সাথে আমরা একটু মেলানোর চেষ্টা করবো যে হাউ নিয়ার উই আর, যে কোন কোন জিনিসগুলো আমরা করলে আমরা ওরকম একটা স্কোর পেতে পারি। ওকে, উইল গোনা কম্পেয়ার দ্যাট। সো দেখেন কিভাবে আপনারা অ্যানালাইসিসটা করবেন। গ্রাফ, তো যে কোনো কোশ্চেনে আপনাদের রাইটিং টাস্ক 1 এর যে কোনো কোশ্চেনে যদি আপনি একাডেমিক হন, আপনার গ্রাফ থাকবেই। গ্রাফকে আমরা চার্ট লিখতে পারি। এখন কোশ্চেনে যদি চার্ট দিয়ে দেই, গ্রাফ লিখবেন, ভেরি সিম্পল। বিলো নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। শোজ ওয়ার্ডটা মোটামুটি আপনি সব গ্রাফে পাবেন, সেখানে আপনি ইলাস্ট্রেটস লিখতে পারেন। এখন যদি আপনি আরেকটা ওয়ার্ড শিখতে চান, এটার পিছনে বেশি সময় নষ্ট করার দরকার নেই। ডেপিক্টস একটা ওয়ার্ড শিখতে পারেন, বা ডেমনস্ট্রেটস একটা ওয়ার্ড, আর দরকার নেই। ইলাস্ট্রেটস, ডেমনস্ট্রেটস, ডেপিক্টস, এনাফ। তারপরে কি, আনএমপ্লয়মেন্ট। আনএমপ্লয়মেন্টকে এখানে কি লেখা হয়েছে, জবলেসনেস। And then rates কে কি বলা হয়েছে, valuation। USA, United States just as it is, and Japan এখানে as well as লেখা যেত, and এর পরিবর্তে সর্বোচ্চ। 93 to 1999 এই পুরো সময়টাকে যখন আমরা কাউন্ট করলাম, এটা ওভার দ্য 6 years of period, 6 বছরের একটা সময়কাল। হয়ে গেল ইন্ট্রো, ভেরি সিম্পল। জাস্ট দেখেন এখানে আপনি কয়টা ওয়ার্ড চেঞ্জ করছেন। প্রত্যেকটা জায়গায় এই যে দি গ্রাফ বিলো শোজ, এটা প্রত্যেকটা কোশ্চেনে থাকবে। সো আপনার এতটুকু পর্যন্ত মোটামুটি সব জায়গায় সেম। আপনাকে আলটিমেটলি এই যে আনএমপ্লয়মেন্ট রেটস, এরকম 2-3টা ওয়ার্ড আপনাকে চেঞ্জ করতে হচ্ছে। সো এটা নিয়ে খুব একটা চিন্তা করার কিছু না। আপনাকে আলটিমেটলি 2 থেকে ম্যাক্সিমাম 4টা ওয়ার্ড আপনাকে চেঞ্জ করতে হবে, এর বেশি কিছু চেঞ্জ করা আপনার সব দরকারই হবে না। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য ইন্ট্রো। এন্ড দেন আফটার দ্যাট আমরা যখন ওভারঅল চলে যাব, ওভারঅল আপনার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি একটা ক্লিয়ার ওভারঅল, লিসেন টু মি অ্যাগেইন, ইফ ইউ আর রাইট এ ক্লিয়ার ওভারঅল, and then you'll gonna get a good score. First, you have written a very fantastic writing task 1, but you didn't have the overall, you will not get 6 পাবেন না আপনি যদি ওভারঅল আপনারা না লিখি। To get 6 at least in writing task 1, you need to have an overall, একটা ওভারঅল থাকতেই হবে। আর আমরা যদি একটা ক্লিয়ার and accurate, ভালো করে শুনি, একটা ক্লিয়ার and accurate overall লিখতে পারি, then they will gonna judge us 7 or more. So writing a clear and accurate overall is very important. ওভারঅল আমাদের জেনারেলি 2টা সেন্টেন্সের মতো থাকবে, কারণ আগেও একটা সেন্টেন্স লিখলেই আসলে স্কোর হয়ে যেত, বাট লাস্টের দিকে যখন আমরা দেখি এখন 2টা সেন্টেন্স একটু দরকার হয়। কি কি বের করব, আমরা যখন যে কোনো গ্রাফের দিকে তাকাই, আমরা দেখবো যে কয়েকটা জিনিস সব গ্রাফে হয়। যেমন কি, ইনক্রিজ হচ্ছে, ডিক্রিজ হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। প্রত্যেকটা গ্রাফে আমরা দেখতে পাই যে ইনক্রিজ ডিক্রিজ থাকে। যেমন ইন্স্যুরেন্স, এখানে 2% ছিল, এখানে 3%, সো ইনক্রিজ করেছে। আবার এখানে 3% থেকে 8%, আবারও ইনক্রিজ করেছে। টিচার স্যালারিজ 40% থেকে 50% ইনক্রিজ করেছে। 50% থেকে এখানে যখন আসলো তখন 45%, তার মানে এখান থেকে আবার ডিক্রিজ করেছে। এভাবে প্রত্যেকটা গ্রাফে আমরা যখনই কোনো গ্রাফে যাব, এখানে দেখুন ইনক্রিজ করছে, আবার ডিক্রিজ করছে। এভাবে প্রত্যেকটা গ্রাফে সবসময় একটা ইনক্রিজ ডিক্রিজ থাকবে। সো দ্যাটস হোয়াট ইউ উইল গোনা রাইট, কোনগুলো ইনক্রিজ করছে, কোনগুলো ডিক্রিজ করছে। যেহেতু তারা কমপ্লেক্স চাই, আমরা একটা হোয়াইল এখানে ইউজ করব, যে কোনগুলো ইনক্রিজ, কোনগুলো ডিক্রিজ। একটা উদাহরণ দেখাচ্ছি, ইজিয়ার হবে। যেমন আমরা যদি এটা একটু দেখি, কোল 29 থেকে দেখেন 30 হয়ে গেছে, ইনক্রিজ করেছে, কারেক্ট। তারপরে যদি আমরা গ্যাস দেখি, 29 থেকে 30 ইনক্রিজ করেছে। আদার 4 থেকে 9 ইনক্রিজ। নিউক্লিয়ার 6 থেকে 10 ইনক্রিজ। পেট্রো, অনলি পেট্রো 29 to 19, শুধুমাত্র পেট্রো কমে গেছে, বাকি সবগুলো ইনক্রিজ করেছে। সো ওই সেন্টেন্সটা আমরা এখানে লিখতে পারি যে ওভারঅল almost all the energy, gas, coal, nuclear, other, was accelerated, বেড়েছিল,
in 2005 হয়াল, এই যে হয়াল ইউজ করার কথা ছিল, পেড্রো অ্যাবেটেড ইন দ্য সেম টাইম। এখন কথা হচ্ছে আমি কেন এই সেন্টেন্সটা এভাবে লিখলাম? দ্য রিজন ইজ ওভারঅল আমরা টিচারকে কনফিউজ করতে চাই না যে আমরা ওভারঅল কখন দিচ্ছি। হোয়েন টিচার উইল সি দ্য ওয়ার্ড, যে ওভারঅল ওয়ার্ডটা দেখবে সে ফিল করবে ওকে এখন স্টুডেন্ট আমাকে ওভারঅল দিবে। এরপর অলমোস্ট অল দ্য এনার্জি, যে সবগুলো এনার্জি গ্যাস, কোল, নিউক্লিয়ার সবগুলো কি করছে? অ্যাক্সেলারেট করা মানে কি? বেড়ে যাওয়া। তাহলে আমরা কেন অ্যাক্সেলারেট ওয়ার্ডটা ইউজ করলাম? ওই যে লেস কমন ভোক্যাবস, কারণ বডিতে গেলে হয়তো আমাদের অনেক সময় লেখার মতো সময় থাকে না, মনেও থাকে না। তো সবগুলোতে যেহেতু ইনক্রিজ ডিক্রিজ আছে, তাহলে আমরা এখানে একটা ভালো ওয়ার্ড মনে রাখতেই পারি, অ্যাক্সেলারেটেড। হয়াল দিয়ে কমপ্লেক্স করা হয়েছে, and then Petro abated in the same time. Correct? এই হচ্ছে ফার্স্ট সেন্টেন্সটা হয়ে গেল। and then সেকেন্ড সেন্টেন্স আমরা তিনটা জিনিস বের করব প্রত্যেকটার জন্যই, প্রত্যেকটা গ্রাফের জন্যই। একটা হচ্ছে কোশ্চেনের মেইন থিমটা কি, কোশ্চেন কি চাচ্ছে, টপ ভ্যালু অ্যান্ড লোয়েস্ট ভ্যালু। তিনটা জিনিস যদি আমরা বের করতে পারি, ইট উইল বি ভেরি ইজিয়ার ফর আস। কি বলছে? ফার্দার মোর ইন অল টাইপস অফ। কিভাবে করবো দেখেন, এই যে আমরা যদি এখানে চলে আসি, ভালো করে দেখেন, এনার্জি প্রোডাকশন নিয়ে কথাবার্তা হচ্ছে। কি নিয়ে কথাবার্তা হচ্ছে? এনার্জি প্রোডাকশন। এনার্জি প্রোডাকশন নিয়ে আমরা কথাবার্তা বলতেছি। সো এনার্জি প্রোডাকশন মধ্যে সবচেয়ে বড় ছিল কোনটা? সবচেয়ে বড় ছিল কোল। সবচেয়ে ছোট ছিল কোনটা? আদার। সবচেয়ে বড় কোল ছিল, সবচেয়ে ছোট আদার ছিল, এবং এখানে কথা বলা হচ্ছে এনার্জি প্রোডাকশন নিয়ে। তাহলে যে তিনটে জিনিস আমাদের বের করার দরকার ছিল, মেইন থিম অ্যান্ড দেন সবচেয়ে বড় ভ্যালু, সবচেয়ে ছোট ভ্যালু, তিনটে জিনিসই কিন্তু আমরা বের করে ফেলেছি। এখন লিখবো কিভাবে একটু খেয়াল করেন। শুরু করতে পারি আমরা ফার্দারমোর একটা কানেক্টিভস দিয়ে, কারণ আগের সেন্টেন্সে আমরা একটা সেন্টেন্স লিখেছি ইন অল টাইপস অফ। সো আমরা এখানে দেখুন ফার্দারমোর ইন অল টাইপস অফ। এরপর আমরা কি লিখবো? মেইন থিম অফ দ্য কোশ্চেন। সো আপনার অন্য কোশ্চেনে যে মেইন থিমটা থাকবে সেটাই আমরা এখানে লিখবো। এই ক্ষেত্রে হচ্ছে এনার্জি প্রোডাকশন। হয়ে গেল। আফটার দ্যাট আমরা লিখবো হচ্ছে রাইট দ্য নেম অফ দ্য হাইয়েস্ট ভ্যালু। সবচেয়ে বড় ভ্যালুর নামটা আমরা লিখবো, পিকটা এখানে লেখা দরকার নয়, সবচেয়ে বড় ভ্যালুর নামটা লিখবো। এখানে সবচেয়ে বড় ভ্যালু হচ্ছে কি? কোল। সবচেয়ে বড় ভ্যালু হচ্ছে কোল। এরপর এখান থেকে এখান পর্যন্ত আমরা একটু মনে রাখার চেষ্টা করব। কেন রাখবেন এটা বলে দিচ্ছি। ওয়াজ দ্য টপ ফায়ার অ্যাজ দ্য বটম মোস্ট ওয়াজ অকুপাইড বাই, এই যে ওয়াজ দি টপ ফায়ার অ্যাজ দ্য বটম মোস্ট ওয়াজ অকুপাইড বাই, তারপর রাইট দ্য নেম অফ দ্য লোয়েস্ট পিক, সবচেয়ে ছোট ভ্যালুর নামটা। সবচেয়ে ছোট ভ্যালুর নাম ছিল আমাদের আদার, লিখে দিলাম এখানে আদার। তার মানে আমরা তিনটে জিনিস এখানে লিখেছি, বাকিটা মোটামুটি আমাদের সেটেড করা ছিল। আমি একটু অর্থটা বুঝিয়ে দিই প্রথমে। ফার্দারমোর ইন অল টাইপস অফ এনার্জি প্রোডাকশন, যে সব ধরনের এনার্জি প্রোডাকশনের মধ্যে কোল ওয়াজ দি টপ, কোলটা সবার থেকে বড় ছিল। হায়ার অ্যাজ দ্য বটম মোস্ট ওয়াজ অকুপাইড বাই, সবচেয়ে কম ছিল আদার। কেন এভাবে লেখা? একটা কানেক্টিভস দিয়ে শুরু করা হয়েছে। এন্ড দেন টপ মানে হচ্ছে কি? টপের মাধ্যমে আমরা এখানে সবচেয়ে বড়, হ্যাঁ সবচেয়ে বড়। এন্ড দেন তারপর হচ্ছে একটা, এখানে আমরা ডিগ্রি ইউজ করতে পেরেছি, সুপারলেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে। হায়ার অ্যাজ দিয়ে এখানে কমপ্লেক্স করা হয়েছে, বটম মোস্ট দিয়ে আবার সুপারলেটিভ করা হয়েছে, ওয়াজ অকুপাইড দিয়ে এখানে প্যাসিভ ভয়েস করা হয়েছে। ইটস ভেরি ইকুইপড সেন্টেন্স। এই সেন্টেন্সটা অনেক বেশি কি? ইকুইপড, অনেক ইকুইপমেন্ট এই সেন্টেন্সে আসছে। আরেকটা দেখাই আপনাদেরকে এই কোশ্চেনটা। The graph below shows the quantities of goods transported in the UK 1974 and 2002 by 4 different modes of transport. তার মানে এখানে ওরা ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলছে। ট্রান্সপোর্টেশন, আর কিছু নিয়ে কিন্তু কথা বলতেছে না, ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলতেছে। তার মানে আমাদের মেইন থিম হয়ে যাবে ট্রান্সপোর্টেশন। সবচেয়ে বড় ভ্যালু কি? এখানে দেখুন সবার উপরে হচ্ছে এই পয়েন্টটা, সবার উপরে এই পয়েন্ট, এটার উপরে আর কোনো পয়েন্ট নেই। আর এটা হচ্ছে কি? রোড। আবার সবার নিচে হচ্ছে এই পয়েন্টটা, এটার নিচে কোনো পয়েন্ট নেই, এটা হচ্ছে কি? পাইপলাইন। তার মানে তিনটে জিনিস আমাদের বের করা দরকার ছিল, আমরা বের করে ফেলেছি। একটা হচ্ছে ট্রান্সপোর্টেশন, সবচেয়ে বড় ভ্যালু হচ্ছে রড, সবচেয়ে ছোট ভ্যালু হচ্ছে পাইপলাইন। পিকটাকে এখানে ইগনোর করেন, বাকি জিনিসটা অনেক বেশি সহজ। যে ফার্দারমোর আগেরটার মতোই, যে এই যে আমরা জাস্ট কি বসালাম ইন অল টাইপস অফ, এই যে মেইন থিমটা বসালাম ট্রান্সপোর্টেশন, সবচেয়ে বড় ভ্যালুর নামটা বসালাম, সবচেয়ে ছোট ভ্যালুর নামটা বসালাম, বাকিটা আগের মতোই আছে। ফার্দারমোর ইন অল টাইপস অফ ট্রান্সপোর্টেশন, রোড ওয়াজ দ্য টপ, সবার চেয়ে বড় ছিল টপ রোড। হায়ার অ্যাজ দ্য বটম মোস্ট ওয়াজ অকুপাইড বাই পাইপলাইন, সবচেয়ে ছোট ছিল পাইপলাইন। সিম্পল। ওকে, এখন এটা আমি কেন এভাবে আপনাদেরকে পড়ালাম, এটা একটা রিজন আছে, আমি একটু দেখাতে চাইবো আপনাদেরকে রিজনটা। দেখুন আইএলসি যেটা বললাম, সাধারণত এত ভালো ব্যান্ড স্কোরের অ্যান্সার আমরা ক্যামব্রিজে আসলে পাই না, ক্যামব্রিজ থেকে নেওয়া। এখানে খেয়াল করুন এই স্টুডেন্টটা ব্যান্ড 8 পেয়েছে। আমরা একটু দেখবো যে আমরা কি শিখেছি। আমরা ইন্ট্রোটা একটু শেখার চেষ্টা করেছি, আমরা ওভারঅলটা শেখার চেষ্টা করেছি। এতটুকুই আমরা একটু মেলাবো যে ওর রাইটিং এর কতটুকু কাছাকাছি আমরা আসলে আছি। ও প্রথমে কি শুরু করলো? দ্য গ্রাফ ইলাস্ট্রেটস দ্য কোয়ান্টিটিস অফ গুড ট্রান্সপোর্টেড ইন দ্য ইউনাইটেড কিংডম বাই 4 ডিফারেন্ট মোডস অফ ট্রান্সপোর্ট বিটুইন দ্য টাইম পিরিয়ড অফ এত। অনেকটা কপি করেছে কোয়েশ্চেনটা,
The graph below shows the quantities. The graph illustrates এই ওয়ার্ডটা আমরা যেটা বললাম সেটা লিখলো, good word. The quantities of good transported, এই যে quantities of good transported, দেখেন quantities of good transported মোটামুটি ভাবে কপি করা, nearly. Kingdom by 4 different modes of transport, আপনি যদি এখানেও যাই by 4 different modes of transport, অনেকটা কপি করা। ওকে, এরপরে যাই over the span, so সে এখান থেকে ওভারঅলটা লিখতেছে, over the span of 28 years the quantities of good transported by road, water and pipeline have all increased. হয়াল, এই যে হয়ালটা ইউজ করছে, এটা কিন্তু ক্যামব্রিজেরই আনসার। আমরা যদি ক্যামব্রিজ 8 এ ঢুকেন দেখবেন যে এখানে আছে the quantities transported by rail has remained almost constant। এরপরে কি লিখছে দেখেন, সো আমরা যেটা বললাম যে কোনগুলো ইনক্রিজ করছে কোনগুলো ডিক্রিজ করছে সেটা নিয়ে প্রথম লিখতে হবে। শামিন জাহান একটু, হ্যাঁ থ্যাংক ইউ আপু। দি লার্জেস্ট কোয়ান্টিটি অফ গুডস, তো প্রথমে সবচেয়ে বড় কোনটা সেটা নিয়ে লিখলো, এন্ড তারপরে হয়াল দিয়ে এখানে একটু বেটার করতে পারতো, হায়ারাইজ ইউজ করতে পারতো। দ্য লোয়েস্ট, তার মানে কি কোনগুলো ইনক্রিজ করেছে কোনগুলো ডিক্রিজ করেছে, কোনটা সবচেয়ে বড় ছিল কোনটা সবচেয়ে ছোট ছিল, এই জিনিসটাই লিখেছে। এবং টিচার কমেন্ট করেছে, দেখেন দিস অ্যান্সার কভারস অল দ্য রিলেভেন্ট ইনফরমেশন অফ দ্য টাস্ক ক্লিয়ারলি, এটা ভালো করে পড়েন, ক্লিয়ারলি হাইলাইটস দ্য মেইন ট্রেন্ডস এন্ড কম্পারিজনস। মেইন ট্রেন্ডস এবং কম্পারিজনটা ক্লিয়ারলি হচ্ছে হাইলাইট করা হয়েছে। তার মানে আপনি যখন আমাদের যেভাবে শেখানো হয়েছে আপনি যদি ওভাবে যদি লিখতে পারেন আপনার ইন্ট্রো এন্ড ওভারঅল, আপনাকেও এরকম একটা কমেন্ট টিচার হয়তো দিবে ইনশাআল্লাহ। স্ট্রাকচারটা খুবই ইজি, ওভারঅল দুইটা সেন্টেন্স একদম সেন্টেন্স বাই সেন্টেন্স দেখিয়ে দেওয়া হয়েছে, জাস্ট আপনাকে 3টা জিনিস খুঁজে বের করে লিখতে হবে এবং এটা বের করাটা খুবই সহজ। অ্যান্ড দেন যখন আপনি সেন্টেন্স 1 লিখবেন প্রত্যেকটা গ্রাফে যেটা আমরা দেখেছিলাম ইনক্রিজ ডিক্রিজ থাকবে, মাঝখানে জাস্ট হয়াল দিয়ে কমপ্লেক্স করে লিখে ফেলতে হবে, কারেক্ট? অ্যান্ড দ্যাটস হোয়াট ইউ ডু। এখন যদি আমরা ব্যান্ড ডিসক্রিপ্টরসে চলে যাই তখন আমাদের জন্য ব্যাপারগুলো বোঝাটা আরও অনেক বেশি সহজ হবে যে আমরা ওভারঅলটা এত কেন গুরুত্ব দিয়ে দেখছি, এটা রিজনটা কি। দেখেন ব্যান্ড ডিসক্রিপ্টরসে যদি আমরা চলে যাই একটু বড় করে, ব্যান্ড ডিসক্রিপ্টর হচ্ছে আপনাকে এটা দেখেই টিচার কিন্তু স্কোর করবে, 4টা আলাদা ক্রাইটেরিয়া, টাস্ক অ্যাচিভমেন্টে আপনাকে 9-এর উপর একটা স্কোর করবে, তেমনি করে কোহারেন্স, কোহেশন, লেক্সিক্যাল অ্যান্ড গ্রামাটিক্যাল, রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি। সো 3টা জায়গায় হচ্ছে আপনাকে স্কোরটা এভাবে করবে। এখন যদি আমরা একদম 6-এ চলে আসি, দেখেন প্রথম কি রেসপন্স ফোকাস অন রিকোয়ারমেন্ট অফ দ্য টাস্ক অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ফরম্যাট। সো প্রপার ফরম্যাটটা আপনার লাগবে, লাইক ইন্ট্রো লেখা, তারপর ওভারঅল লেখা, বা এরপরে 2টা বডি লেখা। অনেক ক্ষেত্রে দেখবেন যে অনেক বইয়ে আমরা দেখব ওভারঅলটা সবসময় ইন্ট্রোর পরে থাকে না। সো আমাদের স্ট্রাকচারটা এরকম যে ইন্ট্রো, দেন ওভারঅল, অ্যান্ড দেন বডি 1 অ্যান্ড দেন বডি 2। এটা হচ্ছে সাধারণত স্ট্রাকচার। কোনো জায়গায় দেখবেন আপনি ওভারঅলটা তারা এখানে না লিখে শেষে গিয়ে লিখে। ইটস আপ টু ইউ, আপনার ইচ্ছা আপনি ওভারঅলটা আসলে কোথায় লিখবেন। আপনি যেখানেই লিখবেন স্কোরের উপর কোনো ধরনের কোনো প্রভাব পড়বে না, মানে আপনি ওভারঅল আগে পরে লিখলে স্কোর কম বেশি পাবেন এমন কিছু হবে না। ওকে, সো ওভারঅল যেখানেই লিখবো আমরা একটা প্রপার ওয়েতে লিখবো। কি লিখছে ওভারঅল নিয়ে, কি ফিচার্স হুইচ আর সিলেক্টেড আর কাভার্ড অ্যান্ড অ্যাডিকুয়েটলি হাইলাইটেড। সো আপনি কভার করেছেন এবং অ্যাডিকুয়েটলি হাইলাইট করেছেন। যদি 7-এ চলে যায় দেখবেন ইট প্রেজেন্টস এ ক্লিয়ার ওভারভিউ। একটা হচ্ছে এই কি ফিচার্স আর সিলেক্টেড অ্যান্ড কভার্স অ্যাডিকুয়েট, আর এখানে বলছে ইট প্রেজেন্টস এ ক্লিয়ার ওভারভিউ, মানে আপনার ওভারঅলটা ক্লিয়ার থাকতে হবে। দি ডাটা আর অ্যাপ্রোপ্রিয়েটলি ক্যাটাগরাইজড, অ্যাপ্রোপ্রিয়েটলি আপনাকে ক্যাটাগরাইজ করতে হবে। যদি আরেকটু উপরে চলে যাই একটু আরও বেটার ব্যান্ড স্কোরের দিকে, কি ফিচার্স আর স্কিলফুলি সিলেক্টেড। সো আপনার কিছু স্কিল কাজে লাগাতে হবে, যেটা আমরা লাগিয়েছি যে ইনক্রিজ কোনগুলো করছে সেটা আমরা বের করেছি, ডিক্রিজ কোনগুলো করছে সেগুলো আমরা বের করেছি, সাথে আবার কোনটা টপ ভ্যালু সেটা বের করেছি, কোনটা লোয়েস্ট ভ্যালু। সো আমরা আমাদের কিছু স্কিল ইউজ করার চেষ্টা করেছি ম্যাথমেটিক্যাল, অ্যান্ড দেন ক্লিয়ারলি প্রেজেন্টেড, এবং যখন প্রেজেন্ট করেছি সেখানে বলে দিয়েছি হ্যাঁ এগুলো ইনক্রিজ করছে এগুলো ডিক্রিজ করছে, আবার বলে দিয়েছি হ্যাঁ এটা টপ ভ্যালু, এটা সবচেয়ে বড়, এটা সবচেয়ে ছোট। সো প্রেজেন্টেশনটা ক্লিয়ার থাকতে হবে এবং হাইলাইট করতে হবে। দ্যাটস হোয়াট দ্য ওয়ার্ড। আমরা যেভাবে শিখেছি এভাবে যদি লিখতে পারি, ওই স্টুডেন্টটাকে যেমন করে ব্যান্ড 8-এর মতো দিয়েছে যে কমেন্টটা করেছে, হোপফুলি আমাদেরকেও সেটা হয়তো করবে। ওকে, রাইটিং টেস্ট 2-এর ক্ষেত্রে যদি আপনাদেরকে একটু বলি, আমি তেমন কোনো কিছু দেখাবো না রাইটিং টেস্ট 2-এর জন্য, সিম্পল একটা জিনিস একটু খেয়াল করেন। রাইটিং টেস্ট 2 এটা একটা রাইটিং টেস্ট 2-এর কোয়েশ্চেন, এটা ক্যামব্রিজ 19 থেকে নেওয়া। কি লিখে দেখেন, সাম পিপল থিঙ্ক দ্যাট কম্পিটিশন অ্যাট ওয়ার্ক। তো কম্পিট করি আমরা, কোথায় কোথায় কম্পিট করার কথা বলছে, at work, at school and in daily life is a good thing. তো কম্পিটিশনের কথা নিয়ে কথা বলছে এবং তারা 3টে জায়গায় কম্পিটিশনের কথা বলছে। একটা হচ্ছে ওয়ার্কে আপনি কম্পিট করেন, আপনি স্কুল আপনার এডুকেশন নিয়ে আপনি কম্পিট করেন, এবং আপনি আপনার ডেইলি লাইফে হচ্ছে কম্পিট করেন। ও তো এগিয়ে যাচ্ছে আমাকেও কিছু করতে হবে, এরকম ধরনের পজিটিভ কম্পিটিশন ভালো। আদার্স বিলিভ দ্যাট উই শুড ট্রাই টু কোঅপারেট মোর। কম্পিটিশন এবং
কম্পিটিশন মানে আপনি কাউকে আসলে কম্পিট করছেন আরেকজনের সাথে, আর কোঅপারেশন মানে আপনি হেল্প করছেন নিজেকে, এরকম আরেকজনকে হেল্প করছেন। সো কম্পিটিশন অ্যান্ড কোঅপারেশন মোর রাদার দেন কম্পিটিং অ্যাগেনস্ট ইচ আদার। দেখেন এখানে কোশ্চেনে কি চেয়েছে এটা বের করাটা খুব গুরুত্বপূর্ণ, একটু পরেই বুঝতে পারবেন কেন গুরুত্বপূর্ণ। আমরা মেইনলি দুইটা জিনিস নিয়ে কথা বলবো, একটা হচ্ছে কম্পিটিশন আর একটা হচ্ছে কোঅপারেশন, হেল্প করা। আমরা একটা হচ্ছে হেল্প নিয়ে কথা বলবো, আর একটা জায়গায় হচ্ছে যে আমরা একজন একজনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করব, কম্পিটিশন করব। এখন যখন কম্পিটিশন করব তখন তিনটা জায়গা তারা দেখিয়ে দিয়েছে, আপনি এই তিনটা নিয়েই লিখতে হবে। আপনি যদি কোনোটা যদি মিস করেন, ধরেন আপনি শুধু ওয়ার্ক এবং স্কুল নিয়ে লিখলেন, ডেইলি লাইফ নিয়ে লিখলেন না, তখন কি হবে দেখাচ্ছি, আসেন। নাম্বার 5 ব্যান্ড স্কোর, আগেরটার মতোই দেখেন, টাস্ক রেসপন্স, কোহারেন্স, কোহেশন স্কোর করবে, লেক্সিক্যাল অ্যান্ড দেন গ্রামার। এখন যদি 5-এর জন্য চলে যায়, প্রথমে বোঝানোর জন্য একটু একটু করে উপরে যাবো, বুঝতে পারবেন যে কেন স্টুডেন্টরা কম পাচ্ছে। দি মেইন পার্টস অফ দ্য প্রম্পট আর ইনকমপ্লিটলি অ্যাড্রেসড, মানে আপনি কোয়েশ্চেনের যে মেইন পার্টটা ছিল এটা আপনি প্রপারলি অ্যাড্রেস করেননি, প্রত্যেকটাকে ইনকমপ্লিট থেকে গেছে। যেমন করে একটু আগে যে কোয়েশ্চেনটা দেখালাম, আপনি ওয়ার্ক নিয়ে বললেন, স্কুল নিয়ে বললেন, ডেইলি লাইফ নিয়ে বললেন না, কিন্তু ওরা তো ডেইলি লাইফ নিয়ে বলতে বলছে, তখন কিন্তু হলো না। আবার সেকেন্ড কোয়েশ্চেনে কিন্তু আপনাকে শুধু কোঅপারেশন নিয়ে লিখতে বলে নাই, অনেকে শুধু কোঅপারেশন নিয়ে লিখে ফেলবে, শুধু কোঅপারেশন লিখতে বলে নাই। সেকেন্ড পার্টে তারা বলেছে আদার্স বিলিভ দ্যাট উই শুড ট্রাই অ্যান্ড কোঅপারেট মোর রেদার দ্যান। এই রেদার দ্যান মানে কম্পেয়ার করা, ডিগ্রি ইউজ করেছে, কম্পেয়ার করা। তার মানে সেকেন্ড পার্টে আপনাকে কোঅপারেশনের সাথে কম্পিটিশনটাকে কম্পেয়ার করতে হবে, এবং কেন কোঅপারেশনটা বেশি করা দরকার শুড, আর সেটা নিয়ে ব্যাখ্যা করতে হবে। সো দেখেন কোয়েশ্চেন বোঝাটা খুব ইম্পর্টেন্ট, যে আমাকে কি কি কাভার করতে হবে, লিখে ফেলবেন যে এটা এটা আমাকে কাভার করতে হবে, আর তাইলে আর কখনো ইনকমপ্লিট, তখনই আপনি 5 থেকে 6 উঠে যাবেন। 6-এ যখন যাব, দি মেইন প্রসেস অফ প্রম্পট আর অ্যাড্রেসড দো, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে রেড মার্ক। তো সাম মে বি মোর ফুললি কাভার্ড দেন আদার্স, কোনোটা একটা থেকে বেশি কাভার করা হয়েছে। মানে আপনি হয়তো সাপোজ এটা নিয়ে বলি, আপনি হয়তো ওয়ার্ক নিয়ে কথা বলছেন বেশি, স্কুল নিয়ে কথা বলছেন, ডেইলি লাইফ নিয়ে বলছেন, জাস্ট অল্প একটু বলে দিচ্ছেন, ওগুলোর মতো বলেন নাই, প্রপারলি আপনি করেন নাই। একটা পার্ট আরেকটা পার্ট থেকে বেশি না, দুইটা পার্টি বা তিনটা পার্টি সমান পরিমাণে লিখতে হবে। এ কারণে আমরা বলি যে নোটস নেওয়ার সময় আপনি কেয়ারফুলি নেবেন। আমি সবসময় বলি নোটস নেওয়ার 2টা নোটস নেন, কারণ একটা দিয়ে পুরো একটা প্যারাগ্রাফ কমপ্লিট করা ডিফিকাল্ট, আবার 3টা হলে 3টাকেই প্রপারলি ডিসক্রাইব করা ডিফিকাল্ট হয়ে যায়, কারণ আপনি অ্যারাউন্ড 6 সেন্টেন্স হয়তো ওখানে লিখবেন এক একটা বডি প্যারাগ্রাফে। ওকে, দ্যাট উইল গোয়িং টু হেল্প ইউ। আপনি যখন এটা করবেন একটু খেয়াল রাখবেন যে প্রথম হচ্ছে কি কোনোটা যাতে মিস না করি, কভার কি কি কভার করবে এটা লিখে ফেলবো, তাইলে আর ইনকমপ্লিট থাকবে না, 6-এ উঠে যাব। যখন আমরা নোটসগুলো নেব এটাও চিন্তা করতে হবে যে একটা পার্ট আরেকটা পার্ট থেকে বেশি লেখা যাবে না, সবগুলো পার্ট সমান পরিমাণে লিখতে হবে। ওকে, তাহলে গিয়ে সবগুলো পার্ট যদি আপনি সমান পরিমাণে লিখেন, একটা একটাতে বেশি লিখেন 6 দিবে, কিন্তু সমান পরিমাণে লিখলে তখনই আপনি হচ্ছে এদিকে আস্তে আস্তে মুভ করবেন। আরও পয়েন্ট আছে, আমি জাস্ট একটা দুইটা পয়েন্ট দেখালাম আর কি। তো এটা হচ্ছে মূল জিনিস, এই জিনিসটা একটু মাথায় রাখবেন, রাইটিং টাস্কের ক্ষেত্রে আপনাকে অনেক 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 বেশি হেল্প করবে। ওকে, সো দেখুন, যেটা আমি বলতে চাই যে ডিসিপ্লিন ইজ এক্সপ্লেইনিং টু ইউর ব্রেইন দ্যাট, এটা অনেক কঠিন কথা, আমি সহজভাবে বলি। ডিসিপ্লিন থাকতে হবে, মানে ধরেন আপনি জানেন যে আমাকে ব্যান্ড ডেসক্রিপ্টরস দেখেই হচ্ছে টিচার আমাকে স্কোর করবে। এখন আপনি এরপরও যখন একটা রাইটিং লিখছেন, তখন আমি ব্যান্ড ডেসক্রিপ্টরস এভাবে টোটাল দেখেন, যে কোনো স্কোর পেতে চান মোটামুটিভাবে 4টা ক্রাইটেরিয়াতে 3টা করে আপনার পয়েন্ট আছে। এই পয়েন্টগুলো আপনি কতটুকু মেনটেন করছেন, কোনটা কোনটা মেনটেন করছেন না, এগুলো দেখাটা খুব গুরুত্বপূর্ণ। আপনি এই পয়েন্টটা আসলে কতটুকু মেনটেন করছেন, যদি না করেন তাহলে কত পাবেন, আর একটু বেটার কীভাবে করা যায়, তাহলে আপনাকে এখানে আসতে হবে। তো এই নোট ডাউন করাটা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এই ডিসিপ্লিনটা অনেক গুরুত্বপূর্ণ, এবং ডিসিপ্লিন থাকাটা ইজি না, স্যাক্রিফাইস প্রয়োজন, এবং স্যাক্রিফাইস করলে আপনি ফিউচার রিওয়ার্ডটা পাবেন। সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এভাবে আপনি আপনার রাইটিংটাকে যদি একটু হ্যান্ডেল করেন, ইট উইল গোনা বি ভেরি ইজিয়ার ফর ইউ। স্পিকিংয়ে চলে যাই, মেইনলি পার্ট 3 এর পার্সপেক্টিভ নিয়ে কথা বলবো। স্পিকিংটা আমি খুব দ্রুত একটু দেখিয়ে দিই আপনাদেরকে, সময়টা যেহেতু আমাদের শেষ হয়ে যাচ্ছে। স্পিকিংয়ের জন্য ফার্স্ট যে জিনিসটা দরকার পার্ট 3, ধরেন পার্ট 3-তে যদি আমরা প্রথমত পার্ট 1, দেন পার্ট 2 অ্যান্ড পার্ট 3, 3টা পার্ট আমাদের থাকে। পার্ট 1-এ শুধুমাত্র আপনার সম্পর্কে জিজ্ঞেস করা হয়। এখানে যদি ইজিয়ার ওয়েতে আপনি ডিআরই মেথডটা ইউজ করেন, তখন আপনার জন্য খুবই সহজ হয়ে যায়। ডিআরই মেথড কি, প্রথমে আপনাকে ডিরেক্ট অ্যান্সার করতে হবে, তারপর আপনাকে রিজন প্রোভাইড করতে হবে, দেন আপনাকে একটা এক্সট্রা এক্সাম্পল দিতে হবে। যেমন এখানে বলছে ক্যান ইউ ফাইন্ড ফুড ফ্রম মেনি ডিফারেন্ট কান্ট্রিজ হোয়ার ইউ লিভ, যে অনেক অনেক ডিফারেন্ট কান্ট্রির ফুড আপনার দেশে আছে কিনা, আপনি যেখানে থাকেন সেখানে আছে কিনা।
এটা অনেকটা ইয়েস নো অ্যান্সারের মতো শুরু করতে হবে, কারেক্ট? এখন আপনি যদি বলেন যে ফুড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আওয়ার সার্ভাইভিং, এটাও তারা জিজ্ঞেস করেনি। ওরা যেটা জিজ্ঞেস করছে আপনি সেটা অ্যান্সার দিয়ে শুরু করেন, ডিরেক্ট অ্যান্সার দিয়ে। রিয়েলি ঠিক আছে, রিয়েলি দিয়ে শুরু করতে পারেন। অনেকে ইয়েস না বলে রিয়েলি, অ্যাবসলিউটলি, এরকম যে কোনো একটা ইয়েস টাইপস অফ ওয়ার্ড দিয়ে আপনি আপনার অ্যান্সারটা স্টার্ট করতে পারেন। অ্যান্ড দেন তারপরে আপনি রিজন প্রোভাইড করেন বা এক্সট্রা ইনফো প্রোভাইড করেন, কারেক্ট? যেমন একটা কোয়েশ্চেন হতে পারে, ডু ইউ লাইক পার্কস? ডু ইউ লাইক পার্কস? আপনি এটা এভাবে শুরু করেন না যে বাংলাদেশ হ্যাজ লট অফ পার্কস, এটা জিজ্ঞেস করেনি। আপনি যদি ডু ইউ লাইক পার্কস, আপনি বলেন যে ইয়েস, অ্যাবসলিউটলি, ইয়া, আই ডু লাভ পার্কস। হয়ে গেল ডিরেক্ট অ্যান্সার। এরপরে আপনি আবার রিজন প্রোভাইড করেন যে কেন আপনি পার্কটাকে পছন্দ করেন। তখন আপনি বলতে পারেন যে বিকজ দিস ইজ দ্য অনলি প্লেস, বিকজ দিস ইজ দ্য অনলি প্লেস হোয়ার আই ক্যান গো অ্যান্ড রিফ্রেশ মাই সেলফ। হয়ে গেল। এবার আরেকটু এক্সট্রা ইনফো দিতে পারেন, ওকে, দ্যার ইজ এ পার্ক জাস্ট বিসাইড মাই হোম, আই গো দেয়ার এভরি উইকেন্ড অ্যান্ড প্লে উইথ ফ্রেন্ডস বা চিলড্রেন। কারেক্ট? তো ডিরেক্ট অ্যান্সার, রিজন প্রোভাইড করেন, এক্সট্রা ইনফো বা এক্সাম্পল প্রোভাইড করেন, আপনার একটা প্রপার অ্যান্সার হয়ে গেল। পার্ট 1-এর 3 থেকে 4 সেন্টেন্সের বেশি অ্যান্সার করার দরকার নেই। খুব ইম্পর্টেন্ট পার্ট 1 আপনার অ্যান্সারের জন্য, কারণ যেহেতু একজন টিচার আপনাকে মার্ক করবে, একটা হিউম্যান বিং মার্ক করবে, অ্যান্ড অ্যাজ এ হিউম্যান বিং উই অল আর জাজ মেন্টাল। জাজমেন্টাল কারা? যারা জাজ করে এবং মেন্টাল, তাই তো? ওকে, জাজমেন্টাল। আমরা 1 সেকেন্ডে হচ্ছে মানুষকে জাজ করে ফেলি, যে চুল বড় ছেলেটা ভালো না, এই ধরনের জিনিসপত্র। সো টিচার হু উইল গোনা টেক ইউর টেস্ট উইল বি হিউম্যান অ্যান্ড জাজমেন্টাল টু, উইল বি ফর শিওর। সেই জায়গাটা থেকে আপনাকে পার্ট 1-এ যদি আপনি একটা বেটার স্কোর, একটা বেটার পারফর্ম করতে পারেন, আপনার জন্য এনভায়রনমেন্টটা ভালো লাগবে, টিচারের টাক হইলেও আপনার ভালো লাগবে, এটা হচ্ছে সত্যি কথা। ওকে, এবার চলে আসি হচ্ছে পার্ট 3 এর জন্য একটু কথা বলবো, যেটা পার্সপেক্টিভ নিয়ে কথা বলার চেষ্টা করেছি। এখন দেখেন, একটা জিনিস চিন্তা করেন, এই কোয়েশ্চেনটা, হোয়াট কাইন্ডস অফ রুলস আর কমন ইন স্কুল? স্কুলে কোন কোন রুলগুলো কমন? এখন এই কোয়েশ্চেনটা আসার সাথে সাথে আপনি বিভিন্ন রুলস নিয়ে চিন্তা করা শুরু করছেন। এখন আপনি যদি ডিফারেন্ট ওয়েতে চিন্তা করেন, একটু ধরেন স্কুল কোথায় কোথায় আছে। সাপোজ ভিলেজ এরিয়াতে স্কুল আছে আমাদের, আচ্ছা, আমাদের সিটি এরিয়াতে স্কুল আছে। আপনার কি মনে হয় ভিলেজ এরিয়াতে স্কুলগুলোতে যে ধরনের রুলস থাকে, সিটি এরিয়ার স্কুলগুলোকে বা মেট্রোপলিটন এরিয়ার স্কুলগুলোতে কি সেই একই ধরনের রুলস থাকে? বাংলা মিডিয়ামের স্কুলে যে ধরনের রুলস থাকে, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে বা ইংলিশ ভার্সন স্কুলগুলোতে কি সেই ধরনের রুলস থাকে? গভর্নমেন্ট স্কুলগুলোতে যে ধরনের রুলস থাকে, প্রাইভেট স্কুলগুলোতে যদি চলে যায়, একটা ডিফারেন্ট রুলস আমরা দেখতে পাই। একটা হচ্ছে একটা ওয়েতে চিন্তা করা। এখন দেখেন যে আপনার জন্য অটোমেটিকলি আপনি 3-4টা সেন্টেন্স বলে ফেলতে পারবেন যে আচ্ছা, ভিলেজ টাইপস অফ স্কুলে এই ধরনের রুল, সিটি টাইপস অফ স্কুলে এই ধরনের রুল। এটা হচ্ছে পার্সপেক্টিভ ইউজ করা। আমাদের মেইন প্রবলেম কি, পার্ট যদি একটু বড় করে অ্যান্সার করতে হয় তখনই আমরা ড্রাই হয়ে যাই। বাট ইফ ইউ ক্যান ইউজ দ্য পার্সপেক্টিভ, থিংস উইল গানা গেট ইজিয়ার ফর ইউ। আমি আরও ছোটো একটা জিনিস দেখাই পার্সপেক্টিভটা কেমন। যেমন লোকেশন বেস পার্সপেক্টিভ হতে পারে। সাপোজ আমরা যদি ড্রেস নিয়ে কথা বলি, এখন চিন্তা করেন রুরাল এরিয়াতে মানুষ যে ধরনের ড্রেস পরে, সিটি এরিয়াতে মানুষ ডিফারেন্ট ড্রেস পরে। আমরা দেখি আমাদের কান্ট্রিজতে মানুষ যে ধরনের ড্রেস পরে, ওয়েস্টার্ন কান্ট্রির মানুষ কিন্তু ডিফারেন্ট ড্রেস পরে। তো এটা লোকেশন বেস পার্সপেক্টিভ হয়ে গেল। এরপরে যদি আমরা চলে যাই ধরেন জেন্ডার বেস পার্সপেক্টিভ, ড্রেসের কথাই যদি বলি, মেলরা এক ধরনের ড্রেস পরে, ফিমেলরা। আপনি ধরেন আরেকটা কোশ্চেন আসছে ধরেন জবের ক্ষেত্রে, তাকে জিজ্ঞেস করলো হোয়াট টাইপস অফ জব আর বিকামিং মোর পপুলার ইন বাংলাদেশ। তো দেখেন মেয়েদের জন্য যে জবগুলো পপুলার হচ্ছে, মেয়েদের জন্য এক্স্যাক্টলি সেই জবগুলো কিন্তু পপুলার হচ্ছে না। পার্সপেক্টিভে ইউজ করলে আপনার জন্য অ্যান্সার করাটা সহজ। জেনারেশন বেস পার্সপেক্টিভ আমরা ইউজ করতে পারি, ইয়াং পিপল, কিডস, ইভেন এই যে যেটা একটা নিয়ে উদাহরণ দিচ্ছি ড্রেস, সেটা নিয়ে বলি। ডিফারেন্ট কিডসরা এক ধরনের ড্রেস পরে, ওল্ডাররা কি ইয়াংরা অন্য ধরনের ড্রেস পরে, তাই না? একই জিনিস। আবার জবের ক্ষেত্রেও যদি বলি, কিডসের জন্য তো কোনো জব নাই, সো বলতে পারবেন না ইয়াং পিপল, ওল্ডার পিপলরা জব করে। ইয়াং পিপলদের কাছে কিন্তু এখন ফ্রিল্যান্সিংটা অনেক বেশি পপুলার হচ্ছে। আবার ওল্ডার পিপলদের কাছে সেই আগের ধরনের যে পার্মানেন্ট জব, ওগুলোই বেশি পপুলার হচ্ছে। অ্যান্ড দেন মানি, হু আর মিডল ক্লাস রিচ। সাপোজ আপনাকে ট্রাভেলিং নিয়ে জিজ্ঞেস করছে, হোয়াট টাইপস অফ হোটেল ডু ইউ প্রেফার, আর হোয়াট টাইপস অফ হোটেল ডু পিপল প্রেফার ইন ইউর কান্ট্রি। তো পুয়াররা যেটা প্রেফার করে, মিডল ক্লাসরা ডিফারেন্ট কিছু প্রেফার করে, রিচরা অন্য আরেকটা কিছু প্রেফার করে। এই তো এভাবে যদি আপনি একটু পার্সপেক্টিভ ইউজ করতে পারেন, তখন দেখবেন স্পিকিংটা আপনার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। যেটা আমি বলতে চাই যে
স্পিকিং এর জন্য আলটিমেটলি আপনার হচ্ছে 2 মিনিটস প্র্যাকটিস করা দরকার, তেমন কিছু না যে 2 মিনিটস প্র্যাকটিস। কারণ দেখেন আমি একটা উদাহরণ আপনাকে দেই, আলটিমেটলি একটা স্টুডেন্ট যখন শুরু করে তার প্রিপারেশন, আইএলটিএস স্পিকিং এ পার্ট 1 এ আপনি 20 সেকেন্ডের মতো অ্যান্সার করেন, পার্ট 2 তে 2 মিনিটের মতো অ্যান্সার করেন, 2 মিনিট আগে আপনাকে থামিয়ে দেওয়া হয়, পার্ট 3 তে আপনার বেসড অন দ্য নলেজ ইউ হ্যাভ ইউ উইল গোনা টক ফর লাইক 30 to 40 সেকেন্ডস, নট মোর দ্যান দ্যাট। তার মানে স্পিকিং এর কোনো পার্টি আপনাকে আসলে 2 মিনিটসের বেশি কথা বলতে হয় না। এখন দুইটা সিনারিও চিন্তা করেন, একটা পার্সন সে 10 মিনিট কথা বলতে পারে, 10 মিনিট কথা বলতে পারে, কিন্তু সে ফ্লুয়েন্টলি কথা বলতে পারে না 1 মিনিটও। আর একটা পার্সন সে 10 মিনিট পারে না, বাট সে একদম 2 মিনিট প্রপারলি কথা বলতে পারে। Who has a better chance to get the better score in IELTS speaking? Obviously this person. তো এই জায়গাটা একটু মাথায় রাখতে হবে। এখন থেকে যখনই আমরা প্র্যাকটিস করবো, আমরা একটু 2 মিনিটস প্র্যাকটিস, যে কোনো টপিকের উপরে 2 মিনিটস প্র্যাকটিস করবো এবং ফোকাস করবেন শুধুমাত্র ফ্লুয়েন্সির উপরে। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ফ্লুয়েন্সির উপরেই মোটামুটিভাবে আপনাদের স্কোরটা ডিপেন্ড করবে প্রায় পুরো অংশে। কেন? কারণ 6 এর জন্য দেখেন অ্যাবল টু কিপ গোয়িং, মানে আপনি কথা বলে যেতে পারছেন। প্রথম পয়েন্টটাই তাই, তারা চাচ্ছে যে আপনি কথা বলে যান। 7 এ বলছে able to keep going, সেম ডিফারেন্স কি? উইদাউট নোটিসেবল এফোর্ট, মিনস আপনার স্পিকিং এর টাইমে কোনো ধরনের কোনো এফোর্ট থাকা যাবে না, রাইট? এই যে আমরা কথা বলার টাইমে হয়তো আমু করতেছি, মামলিং করতেছি, এগুলো হচ্ছে এফোর্ট। ইউ ক্যান নট হ্যাভ দোজ। ইউ হ্যাভ দোজ, ইউ ক্যান নট গো অফ 6। সো 6 এর উপরে উঠতে হলে আমাদের ফ্লুয়েন্সির দিকে সবার আগে মনোযোগ দিতে হবে, কারণ অন্য অন্য সেগমেন্টগুলোতে মোটামুটি আমাদেরকে কিছু ছাড় দেওয়া হয়। এবং স্পিকিং এর জন্য যখন আপনি নিজেকে ইভ্যালুয়েট করবেন, তখনও কিন্তু আপনাকে টিচার দেখতে হবে যে যেখানে আপনি করেন না কেন, যে আমাকে আমার ফ্লুয়েন্সির কোন কোন পয়েন্টটাতে ঝামেলা, তাহলে আমি যদি 7 পেতে চাই তাহলে কোন কোন পয়েন্টটা আমাকে ঠিক করতে হবে। আচ্ছা, এই পয়েন্টে তো আমি মোটামুটি ঠিক আছি, কিন্তু এটাতে হচ্ছে আমি এখনো 6 এ পড়ে আছি, তাহলে 7 এ যাইতে হলে আমাকে কি করতে হবে? দ্যাটস হাউ ইউ ডু ইট। এই দুটা জিনিস যদি মনে রাখেন যে 2 মিনিট প্র্যাকটিস এবং ফোকাস অন ফ্লুয়েন্সি, আপনার জন্য স্পিকিংয়ে ভালো করাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। এটা একটু কঠিন, কারণ হচ্ছে যে আপনি কখনো লাইফে এভাবে স্পিকিং করেননি, বাট হোয়াট ইউ নো, টু অ্যাচিভ সামথিং you never did, you must do something you never did. So আপনি যদি এমন কিছু অ্যাচিভ করতে চান, আপনি স্পিকিংয়ে ভালো হবেন, আইএলটিএস একটা ভালো স্কোর করবেন, যেটা আপনি কখনো করেননি। আইএলটিএস ভালো স্কোর করে ফেলে তো দরকার হতো না। তো এমন একটা জিনিস যেটা আপনাকে অ্যাচিভ আপনি করতে চান বাট কখনো করেননি, এটা করার জন্য আপনাকে এমন কিছু করতে হবে যেটা আপনি কখনো করেননি। ভেরি সিম্পল, টু অ্যাচিভ সামথিং ইউ নেভার ডিড, ইউ মাস্ট ডু সামথিং ইউ নেভার ডিড। এই তো আসলে বলার চেষ্টা করছি, আমরা আসলে যখন আপনাদেরকে পড়াই আমরা এভাবে একটু পড়ানোর চেষ্টা করি, অ্যান্ড দেন আপনি নিজেকে এভাবে আসলে ইমপ্রুভ করতে পারবেন। আমি একটু খুব কুইক একটা আপনাদেরকে আমাদের সার্ভারটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। যে সার্ভারে আপনারা জয়েন করলে যেখানে ক্লাস আপনারা করবেন সেটা একটু দেখানোর চেষ্টা করব। সার্ভারটার সবচেয়ে মজার ব্যাপার হলো যে এখানে যে কোনো সময় প্র্যাকটিসটা করা যায়, লাইক এই যে ওরা প্র্যাকটিস করছে। প্রথমে যে জিনিসটা পাবেন, সার্ভার নিয়ে অন্য জায়গায় রিভিউ দেওয়া আছে, অ্যানাউন্সমেন্ট, আমরা সব ধরনের অ্যানাউন্সমেন্ট দিয়ে দেই, রিসোর্স ফাইল যখন দরকার হয় এখানে দিয়ে দেই। হ্যাঁ, তারপরে আপনার লেটস টেক্সট স্টুডেন্টরা কথা বলে, এটা একটু ব্লার করে দেওয়া দরকার ছিল, বাট হ্যাঁ টিচাররাও কথাবার্তা বলে এখানে। গ্রামার ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাসেরই অ্যাকচুয়ালি রেকর্ড দেওয়া থাকে, লাইভ হয় ক্লাসগুলো, কিন্তু ক্লাসগুলোর আবার রেকর্ড দেওয়া থাকে ইন কেস আপনি যদি কোনো কারণে মিস করেন। স্টাডি অ্যাব্রড সেগমেন্ট থেকে আপনি যে কোনো ধরনের স্টাডি অ্যাব্রডের ইনফো আপনি নিতে পারবেন। কাউন্সিলর এখানে সবসময় মোটামুটি ভাবে প্রেজেন্ট থাকে অল দ্য টাইম। হ্যাঁ, যে কোনো সময় আপনি স্টাডি অ্যাব্রড ইনফরমেশন, সেটা কয়েক রকমের হতে পারে। আপনি টেক্সটের মাধ্যমে কথা বলতে পারেন, আপনি আমাদের ডিসকাশন সেশন হয় প্রত্যেক সপ্তাহে, সেখানে জয়েন করতে পারেন, প্রাইভেট কনভারসেশন হয়। আর আবার এখানে যেটা দেওয়া হয়েছে, প্রত্যেকটা কোশ্চেন টাইপসের, দেখেন রিডিং এর প্রত্যেকটা কোশ্চেন টাইপসের অনেকগুলো ক্লাস এখানে অলরেডি দেওয়া আছে। হ্যাঁ, আপনি চিন্তা করেন ঠিক আছে আগামী সপ্তাহে তো আমার সেন্টেন্স এন্ডিং পড়াবে, তাহলে সেন্টেন্স এন্ডিং এ আমি একটা ক্লাস আগে করে ফেলি না কেন? যদি করে ফেলি তাহলে এটা অবশ্যই আমাকে বেনিফিট করবে, কারেক্ট? সো এভাবে সবকিছু দেওয়ার পরে এক্সাম হয়, যেমন এই যে আগামীকালকে একটা স্টুডেন্টের এক্সাম আছে। আর আপনার হচ্ছে যে এখানে মাঝে মধ্যে আমরা জিনিসপত্র যদি দেখার দরকারে দেখি, এটা হচ্ছে সবচেয়ে মজার জায়গা, এখানে স্টুডেন্টরা একজন একজনের সাথে প্র্যাকটিস করতে পারে যে কোনো টাইমে, হোয়েনেভার দে ওয়ান্ট টু। ওকে, এটা হচ্ছে আমাদের মোটামুটি সার্ভার। এখানে জয়েন করলে আমি এই কোশ্চেনগুলোর অ্যান্সার করব, তার আগে আমি আরেকটা জিনিস নিয়ে একটু কথা বলতে চাই, আমাদের কোর্সটা নিয়ে একটু কথা বলতে চাই। সো এই কোর্সে আপনার উইকলি 5 ডেজ ক্লাস হবে, ঠিক আছে? উইকলি 5 ডেজ ক্লাস হবে। আপনাদেরকে আমরা 3 to 4 মান্থসের একটা প্ল্যান দিব। কখন দিব? প্রথমে আপনি এখানে জয়েন করার সাথে সাথে আমাদের কিছুদিন ক্লাসের পরে আমরা আপনাদেরকে ডিভাইড করে ফেলবো। সেটা হতে পারে আপনি হয়তো বেসিক লেভেলে থাকবেন, আপনি হয়তো ইন্টারমিডিয়েট লেভেলে থাকবেন। প্রথম দিকে অ্যাডভান্স লেভেলে খুব কম থাকে, যদি কেউ থাকে তখন সেক্ষেত্রে হয়তো আপনি অ্যাডভান্স লেভেলেও থাকতে পারেন।
So, আমরা যখন এক্সামটা নিব কিছুদিন ক্লাস করার পরে আপনিও নিজের অবস্থানটা জানতে পারবেন, আমরাও জানতে পারবো, সো দ্যাট উই ক্যান গাইড ইউ বেটার। ওকে, সো উইকলি 5 ডেজ করে ক্লাস হবে। ক্লাসের বাইরে কি কি থাকবে সেটা একটু বলি। ক্লাসের বাইরে ইভালুয়েশন থাকবে, কারণ আমি যদি ক্লাসের মধ্যে গিয়ে যদি টিচার আপনাকে যদি ইভালুয়েট করে তখন আপনার জন্য ক্লাসটা আপনার হ্যাম্পার হলো। সো ইভালুয়েশন গুলো আমাদের ক্লাসের বাইরে হবে। সেটা দুইটা জিনিসের ইভালুয়েশন খুব দরকার, স্পিকিং এবং রাইটিং, এবং সেটা উইকলি 2 বার করে হবে। আচ্ছা, আরেকটা জিনিস খুব দরকার, অনেক সময় আপনি হয়তো অনেক কিছু টিচারের সামনে শেয়ার করতে পারেন না, আপনি তো ওয়ান অন ওয়ান কথা বলতে চাচ্ছেন, ইউ ক্যান অলসো ডু দ্যাট। আপনার রিকোয়েস্ট জাস্ট জানাতে হবে যে স্যার আমি কথা বলতে চাই আপনার সাথে, তখন আপনি আলাদা করে কথা বলতে পারছেন এটা। আর হচ্ছে 1 ইয়ারের আপনার মোটামুটি অ্যাক্সেস থাকবে। এটা 1 ইয়ার পরও যদি কারো হেল্প লাগে উইল গোনা হেল্প দ্যাট, বাট সাধারণত কারো লাগে না। ক্লাস টাইম প্র্যাকটিস, আমাদের প্রত্যেকটা ক্লাস এমন ভাবে হবে যেমন আজকে তো আমি আপনাকে পড়ায় দিচ্ছি কারণ আজকে সময় নেই, কিন্তু ক্লাসে সাধারণত যেটা হয়, আমি যদি আপনাকে এই যে ইন্ট্রো আর ওভারঅল যখন আপনাকে শেখালাম, বা আপনাকে রিডিং যখন শেখালাম বা লিসেনিং এ যখন আপনাকে জিনিসগুলো দেখালাম, আপনাকে এগুলো দেখিয়ে আপনাকে আবার করতে দেওয়া হবে। এতে করে আমরা জানতে পারবো যে আপনি আসলে কতটুকু বুঝতে পারলেন, আপনিও জানতে পারবেন আপনি আসলে কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারছেন, হুইচ ইজ সুপার ইম্পর্টেন্ট। ক্লাস টাইম প্র্যাকটিস, আর একটা হচ্ছে প্র্যাকটিস চ্যানেল। আমাদের প্র্যাকটিস চ্যানেলে কেন এটা ওপেন করে রাখা হয়, কারণ সবাই সবসময় ফ্রি থাকে না। দেয়ার আর পিপল যারা রাতে ঘুমায় না, ওরা রাতে প্র্যাকটিস করতে পারে। কারেক্ট, আপনি দেখলেন যে আপনি হয়তো আজকে ক্লাস না থাকলে এখানে ক্লাস করতেন না বা পড়তেনও না, সময়টা হয়তো নষ্ট করতেন। প্র্যাকটিস চ্যানেল থাকলে সুবিধা হচ্ছে আপনি কেউ যখন প্র্যাকটিস করে আপনার কাছে নোটিফিকেশন যায়, সেই নোটিফিকেশনটা আপনাকে ইনফ্লুয়েন্স করে টু স্টাডি। এবং আপনি যদি জয়েন না করেন আমরা একটু প্রেশার দিয়ে আমরা কল টল করে যাই, কেন ভাই জয়েন করতেছেন না, মানে ক্লাসের বাইরেও আপনাকে কিছু অ্যাক্টিভিটিতে জয়েন করলে আপনার জন্যই বেটার। কারণ যাদের সাথে ক্লাস করছেন তাদের সাথে যদি প্র্যাকটিসটা করা যায় জিনিসটা ইজিয়ার হয়ে যায়। মান্থলি টেস্ট, প্রত্যেক মাসে একটা করে ফুল মক টেস্ট আমাদের হবে, যাতে করে আপনি নিজেকে প্রপার ওয়েতে ইমপ্রুভটা করতে পারেন। এবং আপনার যদি আরো মক টেস্টের দরকার হয় শেষের দিকে উইল প্রোভাইড দ্যাট, কারণ আসলে 1-2টা মক টেস্ট দিয়ে কেউ প্রিপেয়ার হয়ে যাবে এটা ডিফিকাল্ট। প্রাইভেট কনভারসেশন, যেটা ওয়ান অন ওয়ানের কথা বললাম, আপনি টিচারের সাথে কথা বলতে পারবেন, আপনি স্টাডি অ্যাবাউট কাউন্সিলরের সাথে কথা বলতে পারবেন, এবং কল প্রসেসিং এগুলো নিয়ে তো কথাবার্তা হবেই। এই আর ফাইনালি আমি একটা ডিসকাউন্ট দিয়ে দিব আপনাদের হচ্ছে এখানে যারা ক্লাস করেছেন, দোজ হু আর ডুইং দ্য ক্লাস হিয়ার, শুধুমাত্র তাদের জন্য এই ডিসকাউন্টটা থাকবে। আপনাদের কাজ হচ্ছে যে একটা স্ন্যাপ নেওয়া এবং এটা লিজনের হোয়াটসঅ্যাপে সেন্ড করা। এটা যদি করে দেন এন্ড ইউ উইল গেট দ্য ডিসকাউন্ট। ডিসকাউন্টটা অ্যাভেইল করতে পারবেন আগামীকাল বিকেল 5টা পর্যন্ত। আগামীকাল হচ্ছে 24 তারিখ, আমাদের কোর্সটা শুরু হচ্ছে 25 তারিখে। আপনাদের ক্লাসগুলো হবে রাত 8:30-এ। আপনারা স্ক্রিনশট নিয়ে ফেলেন, আমি কিছু কথাবার্তা বলতে থাকি এ ফাঁকে। 8:30 হবে আপনাদের ক্লাসগুলো 25 তারিখে, এবং আপনি অ্যাডমিশনটা নিতে পারবেন এই ডিসকাউন্টে আগামীকাল বিকেল 5টা, সো 23rd 5 PM। এতটুকু পর্যন্ত হচ্ছে যে আপনি ডিসকাউন্ট নিতে পারবেন। এই তো, এখন যদি কারো 1-2টা কোয়েশ্চেন থাকে আই এম গোনা অ্যানসার। বলেন ভাই, কারো কোনো কিছু জিজ্ঞেস করার আছে নাকি সব ঠিকঠাক? কোর্স ফিটা ভাই, এটা একটু প্লিজ অ্যাবাউট দ্য কোর্স ফি এন্ড আদার থিং জাস্ট লিজনার হেল্পলাইনে যোগাযোগ করেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দেন বা কল দেন, ইউ উইল গেট ইট। ঠিক আছে, হ্যালো বলেন ভাই। হ্যালো, আপনি জি, শুনতে পাচ্ছেন আমার কথা? একদম লাউড এন্ড ক্লিয়ার। আচ্ছা, আপনাদের আসলে হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যালো জি শামিন বল ফেলেন। হ্যালো, জি ভাই, হ্যাঁ আমি না বোন। ওই এইটা নিতে পারি। হ্যালো, জি আমি হচ্ছে ওই স্ক্রিনশটটা নিতে পারি নাই, আমার ফোন একটু ডিস্টার্ব করছে, এটা একটা বিষয়। ওইটা আচ্ছা যদি আচ্ছা আবার আচ্ছা, আমি একটু আমি আমি মানে এই যে নিয়ে আমি আসতো ভালো হতো। স্ক্রিনশট আরেকটা আপনার বিষয় পাঠিয়ে হচ্ছে দিচ্ছি। আমি শুধু মক হ্যাঁ টেস্ট বলেন। দিতে চাচ্ছি, সেক্ষেত্রে কি দেওয়া সম্ভব? জি 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 পসিবল। ঠিক আছে, আচ্ছা, আমাকে কি একটু মেসেজ করে পাঠিয়ে দেওয়া সম্ভব? আপনি জাস্ট হ্যালো লিজনের হেল্পলাইনে একটা কল দেন, বাকি কিছু লাগবে না। আমি হ্যালো, আপনার একটা ছবি তুলে আমি হেল্পলাইনে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর কিছু লাগবে না ভাই, জাস্ট লিজনের হেল্পলাইনে বা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করেন, তাইলেই হবে। দ্যাট উইল বি এনাফ। আর কারো কোনো কোশ্চেনস? এনি মোর কোশ্চেনস? ঠিক আছে, কারো কোনো কোশ্চেন থাকলে করেন ভাই।
একাডেমিক নাকি জিটি, কারো কোনো কোশ্চেন না থাকলে আমি নিজে কিছু ফ্রিকোয়েন্ট আস্ক কোশ্চেনের অ্যান্সার করে দেই। একাডেমিক নাকি জিটি, বোথ। জিটির জন্য যে রিডিং এবং মেইনলি রিডিং এবং রাইটিং টাস্ক 1 এই দুইটা জিনিস আলাদা, সেটার জন্য আলাদা ক্লাস থাকবে। পেপার বেসড নাকি কম্পিউটার বেসড, আপনি যে ধরনের পরীক্ষা দেন এখানে সেই ধরনের আপনি ক্লাস পাবেন। এখানে পেপার বেসডের ক্লাস হবে, এখানে কম্পিউটার বেসডের ক্লাস হবে। এবং আপনি যদি কম্পিউটার বেসডে যদি আপনি পরীক্ষা দিতে চান সেক্ষেত্রে, বা পেপার বেসডে পরীক্ষা দিতে চান, আপনার জন্য কোশ্চেন, আমাদের যখন এক্সামগুলো হবে মান্থলি, আপনার কোশ্চেন সেভাবে সেপারেট করা হবে। সর্বনিম্ন কত সময় লাগবে আপনার প্রিপেয়ার হইতে? জেনারেলি আমাদের এখানে 2 থেকে 3 মাসও স্টুডেন্টরা প্রিপেয়ার হয়, বাট আমার কাছে মনে হয় 4 মান্থ ইজ ভেরি আইডিয়াল। এবং আপনার যদি মনে হয় যে আপনার কাছে 1 থেকে 1.5 মাসের মতো করে টাইম আছে, বা সর্বোচ্চ 1.5 মাস এরকম টাইম আছে, তাহলে হি হ্যাভ লাইক অ্যানাদার কোর্স। সেক্ষেত্রে লিজনার হেল্পলাইনে কন্ট্যাক্ট করেন, ইউ উইল গেট দ্য ইনফরমেশন দেয়ার। আর টিচারের সাথে প্রয়োজন একা কথা বলা যাবে? হ্যাঁ যাবে, যেটা বললাম আমাদের ওখানে প্রাইভেট কনভারসেশন সেকশনটা আছে, আপনি কথা বলতে পারবেন। আমি কেমন স্কোর আশা করতে পারি? আমাদের এখানে সাধারণত স্কোরটা 6 এর নিচে খুব কম দেখি যে আমি কেউ একজন যে 6 মিস করেছে অন্তত আমাদের এখানে। সো এই স্কোরটা আপনি আশা করতে পারেন এখানে। কোনো ক্লাস যদি মিস হয়, যেটা বলেছিলাম আমাদের প্রত্যেকটা ক্লাসের রেকর্ড থাকবে। আমি লাইভ ক্লাস করার জন্যই আপনাদেরকে সাজেস্ট করি, বাট ইফ ইউ স্টিল মিস ইট দেন প্রত্যেকটা ক্লাসের রেকর্ড থাকবে। আমার হাতে 1 থেকে 1.5 মাস সময় আছে। একই জিনিস যেটা বললাম, উই হ্যাভ এ ফ্যান্টাস্টিক কোর্স কল্ড প্ল্যাটিনাম কোর্স। ওইটাও মনে হয় 25-26 তারিখ পর্যন্ত একটা ডিসকাউন্ট আছে। কথা বলেন লেজনের সাথে। ঈদের মাঝখানে, ঈদে হয়তো আপনার 1-2 দিন আগে বা 1-2 দিন পরে এরকম টাইমে শুরু হবে। জাস্ট টক উইথ দেম, ইটস এ ফ্যান্টাস্টিক কোর্স। যারা খুব দ্রুত শুরু করতে চান, ওটার স্ট্রাকচারটা আলাদা, কারণ ওটা আপনাকে 1 মাসে প্রিপেয়ার করা হবে, 1.5 মাসে। সো ইয়া, টক উইথ দ্য লিজন হেল্পলাইন। এক্সাম অ্যান্ড মক টেস্ট। তো যে এক্সামগুলো থাকবে আপনার, উইকলি টেস্ট থাকবে, মান্থলি টেস্ট থাকবে। এগুলো কেন? এই টেস্টগুলোর মাধ্যমে আপনি যেরকম জাস্ট করতে পারবেন, ওকে দিস ইজ মাই সিচুয়েশন, আমি এই জিনিসগুলো শিখতে পেরেছি, এই জিনিসগুলো আমি ইমপ্লিমেন্ট করতে পারিনি। ইন দ্য মিন টাইম আমাদেরও আপনার সম্পর্কে ধারণা হবে যে আপনাকে আসলে আরও কীভাবে বেটার ওয়েতে আপনাকে গাইডটা করা যায়। এই তো, আর তেমন কোনো ইনফো এখানে নেই। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে যে, কেউ যদি ধরেন আপনি এখানে অ্যাডমিশন নিয়েছেন, ঠিক আছে, আপনি 3-4 মাসে আপনি নিজেকে প্রিপেয়ার করতে পারেন, আপনার বেশি সময় দরকার। টিল ডিজায়ার স্কোর, আপনাকে একদম আপনার স্কোর পাওয়া পর্যন্ত, অ্যাকচুয়ালি আপনাকে আপনার দেশের বাইরে যাওয়া পর্যন্ত সব ধরনের অ্যাসিস্ট আমরা করবো। স্টাডি অ্যাব্রোড ব্যাপারে যেটা বললাম, যে সব ধরনের ইনফো, যে কোনো ধরনের ইনফো, আপনার অনেক প্রবলেম থাকতে পারে স্টাডি অ্যাব্রোডে, যে এই বছরে যেতে যাচ্ছি, ব্যাংক স্টেটমেন্ট নেই, আমার বাজেট কম, আমার স্টুডেন্ট লোন লাগবে, আগামী বছর জানুয়ারি ইনটেক আমি ধরতে যাচ্ছি, এরকম স্টাডি গ্যাপ আছে, যত কোয়েশ্চেন আছে, জাস্ট টক উইথ ইট। আমাদের প্রত্যেক ফ্রাইডেতে 5 PM to 8 PM হচ্ছে আমাদের অনলাইন এবং সরাসরি কাউন্সেলিং হয়, ফ্রি, এবং আপনি ওখানে জয়েন করতে পারেন। আপনার যত ধরনের প্রবলেম আছে স্টাডি অ্যাব্রোড নিয়ে সলভ করতে পারবেন। আর আপনাদের যে সার্ভারটা আছে এখানে কিন্তু স্টাডি অ্যাব্রোড নিয়ে অলরেডি স্টুডেন্টরা কিন্তু কথা বলে কাউন্সিলরের সাথে। আমি যদি দেখাই আপনাদেরকে একটু আমাদের স্টাডি অ্যাব্রোড সেগমেন্টটা, এই যে স্টাডি অ্যাব্রোড সেগমেন্টটা, ঠিক আছে, এই যেমন এখানে ইনফরমেশন, এখানে যে কাউন্সিলর আছেন উনি বিভিন্ন আপডেট করেন, এখানে সবাই সবার সাথে কথা বলেন, আবার কাউন্সিলর এখানে এসে অ্যান্সারগুলো করেন। স্টাডি অ্যাব্রোডে সব ধরনের, কারো স্টাডি অ্যাব্রোডে কী হয়, আপনার একটু পার্সোনালি কথা বলার দরকার হয়, এবং সেক্ষেত্রে এখানে প্রাইভেট ডিসকাশনটা আছে। এই তো, এটাই হচ্ছে ইন এ শর্ট আমাদের কোর্সের যে মডিউল বা কোর্সের যে থট প্রসেস। আমি ফাইনাল মোমেন্টে চলে আসছি। ডিসকাউন্টের জন্য জাস্ট এটাকে স্ন্যাপ নিয়ে আমাদেরকে পাঠাতে হবে। ফাইনালি আমি যেটা বলতে চাইবো, লিজন এডুকেশন মার্চ অন 2 ফান্ডামেন্টালস, দুইটা ফান্ডামেন্টালের উপরে লিজন এডুকেশন মার্চ অন করে। আর নাম্বার 1 ইজ বিং 100%. হোয়াট ইজ বিং 100%? We kept nothing at all. Not even a 0% back. We put our knowledge, we put our patience, we put our hard work, we put our everything to build this platform, to build this course. And number 2, you are the top priority. You and only you will be our top priority all the time. So that's what you need. Whatever we need to be. That's how we'll be your company, your mentor, counselor, teacher, speaking partner, even your higher sir. We will be whatever needs to be in this situation. Listener education will always be there, obviously, until you get the score you are craving for. Not only that, we will definitely give you all types of assistance until you put your footprint in abroad, inshallah. এই তো, সো ভাই আমি একদম শেষ মুহূর্তের দিকে চলে এসেছি ক্লাসের। আপনাদের যে জিনিসটা করতে হবে মিশন নেওয়ার জন্য, আমাদের জাস্ট লিজন হেল্পলাইনে কথা বলতে হবে, অথবা এই হোয়াটসঅ্যাপে, অ্যান্ড দেন ইউ উইল গেট অ্যাডমিটেড। অ্যান্ড অনেস্টলি বলতে গেলে
you can get the score by yourself. That's 100% true. But if you feel the need of help, the Lizon Education can be the best institution to take care of. In terms of আপনাকে টেক কেয়ার করা, কখনো কখনো ফোর্স করা, কোনো কোনো জিনিস একবার না পারলে 2বার 4বার যতবার দরকার হয় দেখানো, কিন্তু আপনি ইমপ্লিমেন্ট করতে পারছেন, এটা এনশিওরড করা। সো আপনার যদি মনে হয় আমি এমন একটা ইনস্টিটিউশনে অ্যাডমিশন নিব যেখানে এখন থেকে শুরু করে একদম দেশের বাইরে পা রাখা পর্যন্ত আমাকে আন্তরিকভাবে সকল ধরনের অ্যাসিস্টটা করবে, দেন I talk with the Lizon helpline, get admitted, get the discount, and you will meet, talk, and achieve together. Okay guys, I'm gonna take the leave. Goodbye and good night. সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।